নাম্বার অফ অবজারভেশন তো নিবে সিএফ, এটা কিন্তু তোমরা লিখবে। ম্যাম লেস দেন মেথড থাকলে কি সিএফ দেওয়া থাকবে? সিএফ দেয়া থাকবে না, আমি শুধু দিব নাম্বার অফ অবজারভেশন। আমি কোশ্চেন করেছি যে আমার যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনে এই দুটো কলাম থাকবে, তার মানে প্রফিট, নাম্বার অফ অবজারভেশন এটা থাকবে। এখানে মেথডে পাচ্ছ প্রফিট আছে। আবার এমন হতে পারে আবার এখানে বললাম এই কলামটা থাকবে না, এটা থাকবে না, এবং এই এফটাও থাকবে না। ঠিক আছে, শুধু কি আছে, শুধু 18 কেজি মানে হচ্ছে অবজারভেশন, আর আছে নাম্বার অফ অবজারভেশন। তাহলে তোমাকে এখন ডিসাইড করতে হবে যে যদি ক্লাস ইন্টারভেলে থাকে এই যে নাম্বার অফ স্টুডেন্টস আছে, এই নাম্বার অফ স্টুডেন্টসটা কি হিসেবে আছে, সেটা কি এফ হিসেবে আছে নাকি সিএফ হিসেবে আছে? কি হিসেবে আছে? ফ্রিকোয়েন্সি হিসেবে, শুধু এফ হিসেবে। তো তোমরা এটা লিখে দিবে, আর এটা আমাদের ক্যালকুলেশনের প্রয়োজনে এটা চলে আসবে। তাহলে কোশ্চেনে এই ফার্স্ট কলাম, সরি শুধু কলাম নাম্বার 1 আর কলাম নাম্বার 3 এটা থাকবে, কোনো এফ মেনশন করা থাকবে না। এটা হতে পারে, অথবা এই কলামটা থাকবে আর তার পাশাপাশি এই কলামটা, এখানেও কিন্তু সিএফ মেনশন করা থাকবে না। সো কোশ্চেনের প্যাটার্ন ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। আমাদের যে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো হিসেবে তোমরা কিন্তু চিন্তা করবে যে তোমাকে কি ক্যালকুলেট করতে হবে। সেখানে সিএফ এফ যদি থাকে, সিএফ প্রয়োজন আছে কিনা, ক্যাপিটাল এক্স বের করতে হবে কিনা, এগুলো ডিপেন্ড করবে তুমি কি ক্যালকুলেশন করতে যাচ্ছ কোশ্চেনের উপর ভিত্তি করে। বোঝা গেছে? জি ম্যাম। সবাই এটুকু বুঝেছে চেঞ্জটা? কেউ না বুঝতে পারলে এখনই বলবে, কারণ পরে যদি বলো তখন আবার সেটাকে ব্যাক এসে রিপিট করাটা হয়ে যাবে। আমি বলেছি আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, পরে জয়েন করলে পরের স্টুডেন্ট থেকে বুঝে নিতে হবে। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, এত ইরেসপন্সিবল বলে তো হবে না। ক্লাসে বলেছি, আশিক বলো তো কোশ্চেনে কি বলেছি, কি কি থাকতে পারে আশিক? ম্যাম কোশ্চেনে এই টেবিলটা দেখে তুমি আমাকে জাস্ট বলো যে কোশ্চেন তুমি যে এইখানে যেমন দেখা যাচ্ছে যে ওয়েট আমাদের প্রথম কলামটা থাকবে এফ এফ দেয়া থাকবে না বা সিএফ দেয়া কি নাকি ক্লাস ইন্টারভেলে থাকে তবে নাম্বার অফ স্টুডেন্টের ওখানে এফ দিব আর লেস দেনে থাকলে সিএফ দিব। তার মানে আমি কোশ্চেনটা কার ছিল যে বলেছো পরে জয়েন করেছো, একটু বলো তো। রিজু, রিজু আমি বলেছি যে আমার অবজারভেশন থাকবে, এই অবজারভেশন হলো ক্লাস ইন্টারভেলে থাকবে, এটা হলো আমার কোশ্চেন হবে। এই অবজারভেশনের পাশাপাশি আমি অবশ্যই এই এফটা লিখবো না, আমি কিন্তু এই কলামটা আমি যেটা গ্রিন কালারে যে কলামটা করেছি সেই কলামের পাশে যে ছোট ছোট লেখা আছে Q1 M0 ME D7 P8 এগুলো তো অফকোর্স থাকবে না। ঠিক আছে, এখানে থাকবে, এই কলামটা থাকবে এই পর্যন্ত। এই এই হলো আমার কোশ্চেনে এই দুটো থাকবে, আমি কিন্তু কোনো ক্লাস লেভেল আছে আর নাম্বার অফ স্টুডেন্টস এর জায়গায় আমি যদি এখানে অবজারভেশন বলি, নিশ্চয়ই আমি যে বিষয়ে কাজ করব সেটাকে আমি অবজারভেশন বলবো, আর যেহেতু ওয়েট আর স্টুডেন্ট নিয়ে নাম্বার অফ স্টুডেন্ট বলছি, এই ফর্মে কোশ্চেনটা থাকতে পারে। আরেকটা ফর্ম হতে পারে এই ফর্মেটটা, সেটা হলো লেস দেন মেথডে থাকবে। এখানে আমি ব্লু দিয়ে দেখালাম কোশ্চেনের আলাদা যে প্যাটার্নটা, এটা হলো লেস দেন, আর সেই সাথে এখানে যে নাম্বার অফ স্টুডেন্টস আছে এখানেও কিন্তু নাম্বার অফ স্টুডেন্টস আছে, সেই নাম্বার অফ স্টুডেন্টগুলোকে আমি ব্লু করে দিলাম এবং বোল্ড করে দিলাম, এবং তার পাশাপাশি আমি বলে দিলাম এখানেও কিন্তু সিএফ থাকবে না। তাহলে কি বুঝলে, কোশ্চেনে হয়তো কোশ্চেনটা হবে তার মানে অবজারভেশন সেই সাথে নাম্বার অফ অবজারভেশন, অথবা ব্লু কোশ্চেনটা হবে ওয়েটটা থাকবে লেস দেনে আর নাম্বার অফ অবজারভেশন সেটা হচ্ছে দেনে। এবার কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, এখন আমি বলেছি যদি ক্লাস ইন্টারভেলে থাকে তাহলে এই যে নাম্বার অফ অবজারভেশনটা, সে নাম্বার অফ অবজারভেশন কি এফ লিখবো না সিএফ লিখবো? মিম এফ লিখবো। এফ লিখবো, তাহলে এফ লিখলাম। আর এখানে যে নাম্বার অফ স্টুডেন্টসরা আছে তাকে এফ লিখবো নাকি সিএফ লিখবো? সিএফ লিখবো। সেফ। এটাকে সিএফ লিখবো, তাহলে এখানে সিএফ লিখে দিচ্ছি, এটা হলো সিএফ। সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই এটা হয়ে গেল কোশ্চেনে। আর আমরা কিন্তু এরপরে আমি বলি যে আমরা কিন্তু শিখেছিলাম যে কিভাবে এটা থাকলে কোশ্চেনটা যদি গ্রিন থাকে তাহলে কিভাবে ব্লু কনভার্ট করব যদি প্রয়োজন হয়, অথবা কোশ্চেন যদি ব্লুতে থাকে তাহলে কিভাবে গ্রিনে কনভার্ট করব। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এখানে যেমন 30 টু 40 টু 50, 50 টু 60 ইন্টারভেল কত করে আছে? ম্যাম 10 5 করে আছে 10 10 10 করে 10 আছে। আর এখানে অবজারভেশন গুলো আমি লিখেছি যখন ইন্টারভেল 10 করে আছে। এবার যখন আমি সিএফ টা করব তখন আমি কি করছি, আমি প্রথমে এই ফর্মে যদি থাকে আমি বলবো লেস 40। লেস দেন 40 তে কতজন আছে? নিশ্চয়ই সবাই বলবে 18 জনই আছে, এর নিচে তো আর কেউ নেই, আছে কি? না ম্যাম। তাহলে লেস দেন 40 তে আমি 18ই লিখলাম। এরপরে বলি লেস দেন 50, কতজন আছে লেস দেন 50 তে? ম্যাম 37। নো, আশরাফ ম্যাম 55। 55, এটা কোত্থেকে পেলাম? ম্যাম ওটা যোগ করব ম্যাম, উপরেরটা 18 আর 37। কারণ মিন এখানে দেখো 30 থেকে 40 এর মধ্যে 18 জন আছে, 40 থেকে 50 এর মধ্যে জি ম্যাম বুঝতে পারছি। 50 এর কমে তো এরা সবাই আছে, দুই পক্ষই আছে। জি ম্যাম বুঝতে পারছি। তার মানে আমরা যোগ করব, যখন ফ্রিকোয়েন্সি আকারে দেয়া থাকবে ক্লাস ইন্টারভেলে তখন আমরা লেস দেন লিখলে আপার লিমিট লিখবো, লেস দেন লিখলে কোনটা লিখবো? এই আপার লিমিটটা, আপার লিমিটটা লিখলাম। আর সেই সাথে আমরা বলে দিলাম যোগ করে করে আমরা কিন্তু ভ্যালুগুলো বের করলাম। আমাদের ম্যাম এই লাস্ট দি লেস দেন নাকি নাম্বার অফ স্টুডেন্ট আর নাম বুঝি নাই। বলতেছে নাম্বার অফ স্টুডেন্ট, এটা তো কোশ্চেনে দিয়েই দিবেন। নাম্বার অফ স্টুডেন্ট থাকবে, জি ম্যাম। এটা তো থাকবে কোশ্চেনে, এটা না থাকলে কি কোশ্চেন হবে? আমি তো এইমাত্র এক্সপ্লেনেশন দিলাম যে তোমাদেরকে আমি বলেছি যে কোশ্চেনে গ্রিন অংশ থাকবে, তার মানে কি নাম্বার অফ স্টুডেন্ট সেখানে আছে নাকি নেই? জি ম্যাম আছে। আছে। অথবা ব্লু অংশটা থাকবে, সেখানেও নাম্বার অফ স্টুডেন্ট আছে। সো কোশ্চেনটা হবে এই কলাম আর এই কলাম, এটা একটা, অথবা কোশ্চেন হবে এই কলাম আর এই কলাম, এটা একটা, যে কোনোটা। তো এখানে তাহলে আমরা বলছি যে যদি গ্রিন কোশ্চেনটা, গ্রিন যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে যদি কোশ্চেন করা হয় তাহলে তোমার যদি সিএফ এর প্রয়োজন হয় তুমি কিভাবে সিএফ পাবে সেটা আমি বলে দিলাম। তুমি লেস দেন দিয়ে আপার লিমিট লিখবে, লেস দেন দিয়ে আপার লিমিট লিখবে, এভাবে প্রতিটারই লেস দেন দিয়ে আপার লিমিট লিখবে। তারপরে তোমরা কি করবে, এখানে সিএফ টা লিখবে অ্যাড করে করে। ফারজানা বলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ 16 তারিখে, আচ্ছা রিভিউ ক্লাসের আগে ক- ক- তাহলে আচ্ছা, তোমরা আমাকে টাইমটা স্পেসিফিক করে একটা এসএমএস করো, ঠিক আছে? সিটি তো আমি তো আর ক্লাসে থাকবো না, আমি জাস্ট ওই টাইমে কোশ্চেনটা দিয়ে দিব। আর আমি তো সেটাও তোমাদের উপর ছেড়ে দিয়েছি, আমি এখন একটা ক্লাসে আছি, তাহলে আমাকে পরে জানাই, একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে আমরা কিন্তু লেস দেন করতে সবসময় আপার লিমিট গুলো লিখবো, এটা একটা। তারপরে আমরা কি করব, যখন সিএফ টা বের করব তখন আমরা এগুলোকে যোগ করে করে বের করব। আর সেটা খুবই লজিক্যাল। আমি যদি বলি 60 এর কম কত, কত স্টুডেন্টের ওয়েট হলো 60 এর কম, নিশ্চয়ই যে এই যে 30 থেকে 40 সেও 60 এর কম, 40 থেকে 50 সেও 60 এর কম, আর 50 থেকে 60 সেও 60 এর কম। তোমাদের এখানে একটা কোশ্চেন ছিল যে এখানেও 60 আছে এখানেও 60 আছে, আমরা কিন্তু তখন বলেছি যে আপার লিমিটটাকে আমরা বাদ দিব, লোয়ার লিমিটটাকে আমরা ইনক্লুড করব। পয়েন্টটা বুঝতে পেরেছো? এখানে দেখো 40 থেকে জি 50, ম্যাম।
আশিক, এখানে 40 থেকে 50 আছে, এখানে আবার 50 থেকে 60 আছে। আমরা কিন্তু আপার লিমিট বাদ দিব, লোয়ার লিমিটটাকে ইনক্লুড করব। সো আমি যখন বলছি 60 এর কম কতজন আছে, তার মানে এরা সবাই কিন্তু 60 এর কম আছে, তাদেরকে যোগ করে এই যে 100 পেলাম। এটা হবে যখন তুমি প্রপারলি সিএফ বের করবে। আমি তোমাদেরকে বলেছি লাস্ট সিএফ এর যে মানটা হবে সেই মানটা কিন্তু সমান হবে। বলো তো এন মানে কি? ক্যাপিটাল এন। দেখো দুটোই কিন্তু 150 হয়েছে। এবার বলো ম্যাম টোটাল নাম্বার অফ অবজারভেশন। total number of অবজারভেশন মানে সামেশন অফ এফ, সব এফ গুলোকে যোগ করলে যেটা পাবো সেটা হলো ক্যাপিটাল এন। তাহলে আমার কোশ্চেনটা বোঝা হয়ে গেল এখান থেকে এখানে কি বসবো। এবার যদি আমি এই কোশ্চেনটা বলি যে আমার ব্লু কোশ্চেনটা দেয়া আছে, গ্রিনটাতে আমি আসতে চাই, তাহলে আমি দেখলাম লেস দেন 40, লেস দেন 50, লেস দেন 60, প্রতিবার কত করে বাড়ছে? 10 করে। তাহলে আমাকে বুঝতে হবে যে ক্লাস ইন্টারভ্যাল 10 করে করে একটা ইন্টারভ্যাল তৈরি করতে হবে। কিভাবে আমি বুঝলাম 10 করে ইন্টারভ্যাল তৈরি করতে হবে? কারণ আমার এই যে 40, 50, 60, 70, 80, 90, আমি দেখলাম প্রতিবারই গ্যাপ কত? 10 10 তো আমি যখন লেস দেন 90 বলবো, আমি এটাকে নিশ্চয়ই 80 টু 90 করব। লেস দেন 80 মানে কি 70 টু 80 করব। লেস দেন 70 মানে কি 60 থেকে 70 60 থেকে 70, এভাবে করে আমি করব। এভাবে করে লিখলে আমার এটাকে হবে 30 টু 40। এখন অনেকেই এই জায়গাটাতে কনফিউজড হয়ে যায়, মনে করে যে আমার লেস দেন 40 আছে, তো লেস দেন 40 এর আগে তো আমার 10 ও হতে পারে, 10 থেকে আমি বলবো যে না, আমরা ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল নিব। প্রত্যেকটা যেহেতু 10 করে ইন্টারভ্যাল, সো এটার ক্ষেত্রেও কিন্তু আমরা 10 ইন্টারভ্যালই নিব। সো স্টার্ট উইথ 30। বোঝা গেছে? ম্যাম। আচ্ছা, এবার হচ্ছে সিএফ থেকে কিভাবে এফ আসবো। আগে আমরা কিন্তু যোগ করে করে সিএফ তৈরি করেছি, প্রথমটা যা ছিল তাই রেখেছি, এখানেও কিন্তু প্রথমটা যা আছে তাই থাকবে। সো আমি দুটো জায়গায় দেখতে পাচ্ছ 18ই আছে, প্রথমটা যা আছে সেটাই থাকবে। এরপর যে কাজটা করব, এটা এখানে আসতে হলে এই যে 37 হলে কি করব, 55 থেকে 55 থেকে 18 বিয়োগ দিতে হবে। বিয়োগ দিতে হবে। তারপরে এই জায়গাটায় মান পেতে হলে 100 থেকে 55 কে বিয়োগ দিতে হবে, এই যে এটা পেলাম। 127 থেকে 100 কে বিয়োগ দিতে হবে, এই যে 27 পেলাম। তার মানে সিএফ থেকে এফ এ যেতে হলে সাবট্রাক্ট করো, এফ থেকে সিএফ এ আসতে হলে অ্যাড করো। জি ম্যাম। থেকে এফ এ যেতে হলে কি করবে? সাবট্রাক্ট মানে বিয়োগ করবে। আর এফ থেকে সিএফ এ যেতে হলে কি করবে? ম্যাম যোগ অ্যাড করতে হবে। করবে। এই দুটো কথা লিখে রাখো। এবার একটা অঙ্ক করার মাধ্যমে আমরা একই সাথে ক্যালকুলেশন গুলো দেখাতে থাকবো, আমাদের কি ক্যালকুলেট করলে আমরা কি করব সেগুলো একই সাথে আমাদের চলতে থাকে। ঠিক আছে? তো এখানে দেখো আছে কোন মেথডে? ক্লাস ইন্টারভেলে। আমি কিন্তু কোশ্চেন যখন তুলবো আমাকে খেয়াল করে, আমি কোশ্চেনে কিন্তু যখন অবজারভেশন দিব সেটা একেবারে খুব ক্লিয়ার মেসেজ থাকবে। যেমন আমি প্রফিট লিখেছি, এই প্রফিটটা কি হাজারে আছে নাকি অনলি টাকাতে আছে, যে 10 টাকা, 1000 টাকা, নাকি 10 লাখ টাকা, নাকি 10 কোটি টাকা, সেই কথাটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করা থাকবে। এবং তোমরাও যখন টেবিল লিখবে তোমরাও কিন্তু এখানে সে কথা মেনশন করবে। আমি কিন্তু লিখলাম ইন লাখ, তো আমি লাখের হিসেবে লিখলাম যে নাম্বার অফ কোম্পানিজ গুলো যে প্রফিটটা করবে এটা হলো 10 লাখ টাকা প্রফিট, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, এভাবে। তারপরে আমি সিএফ টা এখানে দেয়া আছে, সিএফ কিন্তু দেয়া নেই, আমার দেয়া ছিল নাম্বার অফ কোম্পানিজ, কিন্তু আমি জানি এটা সিএফ লেস দেন মেথড, সো আমি এটাকে সিএফ ক্লিয়ারলি এখানে লিখতে হবে। এরপরে আমি যেহেতু তোমাদের এখানে এখনো কোশ্চেন করি নাই যে করতে হবে, কিন্তু আমি জানি যে আমি সবকিছুকে টাচ দিয়ে যাব, বিকজ এটা তোমাদের জন্য একটা কাউন্সিলিং এর মতো। তো সে কারণে আমি জানি যে আমার সিএফ এর পাশাপাশি এফ প্রয়োজন হবে। আমি কিন্তু আবারও বলছি, কোশ্চেনের প্রয়োজনে আমি টেবিল তৈরি করব, সেখানে তোমার কোশ্চেন অনুযায়ী 5টা কলাম প্রয়োজন হতে পারে, আবার 3টে কলাম প্রয়োজন হতে পারে। ম্যাম আবার সেটা একটু শর্ট করে ম্যাম বুঝাই দেন ম্যাম, কোনটা বের করতে হলে কোন কলামটা আমাদের দরকার হবে। সেটা তো আমি তোমাদেরকে যখন বুঝিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রেই বলেছি। আর এখন আমার ক্যালকুলেশনের পাশাপাশি দেখবেই যে কোনটা কোনটা প্রয়োজন হবে। ক্যালকুলেশন যখন আমি করব তখন তোমরা নিজেরা এটা খেয়াল করবে। আগে আমি এক্সপ্লেনেশন দিয়েছি, এখনো আমি লিখে রাখবে। তো আমি আগেই বলছি যে যেহেতু আমার এখন
আমার প্রয়োজন হবে সবগুলো, তো আমি এখানে ক্লাস ইন্টারভেলটাও তৈরি করে নিচ্ছি, কিন্তু আমি পাশাপাশি জানাচ্ছি যে যখন যেটার প্রয়োজন হবে আমি কিন্তু দেখিয়ে দিব কালার ভেরিয়েশনের মাধ্যমে, এবং তোমরা তো এই কালার ভেরিয়েশনে কিন্তু আমি এটাকে রাখবো না যখন পাঠাবো, বা তোমাদেরকে অলরেডি এটা আমি পাঠিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে তোমাদের নিজেদের প্রয়োজনে নিজেদের লিখে রাখতে হবে যে আমি এটা বের করার ক্ষেত্রে আমার এই এভাবে করে তোমরা নিশ্চয়ই লিখবে। এখন আমি ক্লাস ইন্টারভেলটা করতে চাই, ক্লাস ইন্টারভেল মেথডে করতে চাই, আর সেক্ষেত্রে আমি নাম্বার অফ অবজারভেশন কে কিন্তু ফ্রেন্ডস লিখেছি। তো এখন ক্লাস ইন্টারভেল করতে হলে আমি লেস দেন মেথডে দেখতে পাচ্ছি ইন্টারভেল আছে 10 10 করে, তাহলে আমার প্রথম ক্লাসটা কোথায় শুরু হবে? ক্লাসটা কি হবে? ম্যাম 0 0 থেকে 0 10 to 10 0 থেকে 10 এই আচ্ছা, আমার এই যে লম্বা গ্যাপটা, এই গ্যাপটাকে ওয়ার্ডে আনতে ঝামেলা বলে আমি এখানে কপি করেছি, তারপরে আমরা একে একে দেখব কোন ক্লাসে কি লিখতে হবে। আচ্ছা, এবার বলো সেকেন্ড ক্লাসটা কি হবে? ম্যাম 10 থেকে 20। থেকে 20, তাহলে এটাকে করলাম 10 থেকে 20। তারপরের ক্লাসটা হবে 20 থেকে 30। 20 থেকে 30, এখানে আমি 2 দিলাম, আমি 3 দিলাম। এরপরের ক্লাসটা হবে 30 থেকে 40। 30 থেকে 40 30 থেকে 40। আমার জন্য এটা বেটার হয় একসাথে কাজ করা। 30 থেকে 40 এরপরে হলো 40 থেকে 50। 40, হলো 50, তারপরে হলো 60, 70, আগে হবে 5, 6, 06 হয়ে গেল, 60, 70। ঠিকঠাক আছে লেখা? জি ম্যাম। ঠিক আছে। ক্লাস ইন্টারভেল হলো, ক্লাস ইন্টারভেল তো হলো। লেস দেন 10 এ যদি 4 জন, 0 10 এ কয়জন হবে? লেস দেন 4 10 জনই ম্যাম। হয়, 0 to 10 এ 4 জনই হবে। 4 জন। আমি এখানে 4 বসালাম, ঠিক আছে। এবার লেস দেন 20 তে, সরি, লেস দেন 20 তে যদি 16 হয়, 10 থেকে 20, তার মানে 0 থেকে 10 যে 4 জন আসে সেই 4 জনের 7 পড়ে যাবে, জি তাহলে ম্যাম 10 এখন থেকে 20 12 কতজন হবে? 12 জন। 12 জন করে দিলাম, 12। এরপরে 20 থেকে 30, তার আগের দুটো ক্লাসে যারা ছিল তারা বাদ পড়ে যাবে। তো জি আগের ম্যাম দুটো 20। ক্লাসের মধ্যে কি 16 আছে? অবশ্যই 16 আগের দুটো জি ম্যাম। ক্লাস ইন্ডিকেটর, এই যে 12 4 16। তো আমি 16 কে মাইনাস করে দিবে। বুঝেছো কেন 16 কে মাইনাস করলে চলবে? কারণ আগে দুটো ক্লাসের যোগফল কিন্তু 16। তো জি ম্যাম। 40 থেকে 16 কে মাইনাস করে দিলে আগের দুটো ক্লাস চলে যাবে, কত থাকবে? ক্যালকুলেটর ইউজ করতে বলেছে। ম্যাম 24। 24, 40 থেকে 16 মাইনাস হয়ে 24, এরপর ক্লাসে কত হবে? 76 থেকে 40 গেলে 36। 36, এরপরে ক্লাসে 96 থেকে 76 গেলে 20, 20। এরপরে 112 থেকে 96 গেলে 16 16। 16, এরপরে 120 থেকে যদি 8 হবে। 8 হয়, এরপরে 125 থেকে হবে 5। 5। তো আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম, তারপর 5 এই ফ্রিকোয়েন্সি ঠিক আছে। এইবার আসি, প্রথম কোশ্চেন হলো ফাইন্ড এভারেজ। কি বের করতে হবে? বের করতে হবে। আচ্ছা, আমি প্রথমে এটাকে, কালারটা ব্রাইট হওয়া দরকার। আচ্ছা, এভারেজ বলবো। এভারেজের জায়গায় আমরা কিন্তু কখনো কখনো এভারেজকে আমরা বলি মিন, মিনও বের করতে বলতে পারি। এর পরিবর্তে আমি এখানে হ্যাশ সাইন ইউজ করছি, এটা হতে পারে।
তারপরে কখনো কখনো তোমরা দেখবে এটাকে মেইনের আবার ক্লাসিফিকেশন আছে, তখন আবার বলে অ্যারিথমেটিক মেইন। অ্যারিথমেটিক মেইন এটাও কোশ্চেন হতে পারে। সো যেটাই কোশ্চেনে থাকুক না কেন, আমি বুঝবো যে আমার ক্যালকুলেশন হবে একই জিনিস। সেই ক্যালকুলেশনটা কি জিনিস ক্যালকুলেট করতে হবে? আচ্ছা, এখানে মেইনটাকে আমি ক্যাপিটাল করে লিখে দিয়েছি, অ্যারিথমেটিক মেইনটা আমি ক্যাপিটাল কোর্স করলাম, আমি এভাবে স্টার্ট করে এগুলোকে আমি নাম হিসেবে রাখলাম। এটার জন্য যে সিম্বলটা ফর্মুলা যেন তোমরা চিনতে পারো, তোমরা কি ইউজ করবে? এখানে তোমরা ইউজ করবে এক্স বার। এখন কোশ্চেনে যদি যে ফর্মুলাতে আছে এক্স বার, সেই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। বোঝা গেছে? এই তো আমাকে এভারেজ বের করতে বলুক, মিন বলুক অথবা অ্যারিথমেটিক মিন বলুক, আমি এক্স বার ক্যালকুলেট করব। আমরা এখন দেখি এক্স বারের ফর্মুলাটা কি। আমি উপরে চলে যাচ্ছি, এখান থেকে এই যে দেখো এক্স বারের আমরা শর্টকাট মেথড ফলো আগে বলেছি, তো আমি শর্টকাট মেথডেরই ফর্মুলাটা নিয়ে নিলাম এখান থেকে। ম্যাম এক্স বার কি এভারেজ রেজাল্ট? এক্স বারের তো এভারেজ একই কালার দিয়ে বোঝালাম। এগুলোর যেই রেজাল্ট, যে কোশ্চেনটাই করুক, এভারেজ বলুক অথবা মিন বলুক অথবা অ্যারিথমেটিক মিন বলুক, তোমাকে ক্যালকুলেট করতে হবে কি এভারেজ এক্স বার। ফর্মুলা যে এক্স বারটা আছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। আমি ফর্মুলাটা লিখলাম। এখানকার নোটেশন গুলোর সাথে কিন্তু আমরা পরিচিত। আমি লেখাটা আছে, লেখাটাকে কপি করে এনে একবারে তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কি কি আছে। এই এখানে যেটা বলা আছে আচ্ছা, এখন দেখো এক্স বারের মধ্যে যে ফর্মুলাটা আছে a প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইনটু আই। আই তো ক্লাস ইন্টারভেল, কেউ যদি ভুলে গিয়ে থাকে এটা লিখে রাখো, স্মল আই অলওয়েজ ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল মানে এই যে 10 10 করে গ্যাপ, এটাকে বলা হয় ক্লাস ইন্টারভেল। ঠিক আছে? জি ম্যাম। সাইজ অফ দা ক্লাস মানে ক্লাস ইন্টারভেলের সাইজটা কতটুকু গ্যাপে আছে সেটাকে মিন করে। তারপরে আমি এখানে আরেকটা যেটা বের করলাম সেটা হলো এন এন বাই টোটাল ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি যোগ করেছি? যোগ করি না ম্যাম যোগ করেন নাই। একটা কলাম নিচ্ছি, নিয়ে আমি এখানে লিখলাম ক্যাপিটাল এন ইকুয়াল টু ক্যাপিটাল এন মানে আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি সেটা হলো সামেশন 125 এফ এর সাম। এফ কে যদি তুমি সাম করো তাহলে যেটা পাবে সেটা হলো ক্যাপিটাল এন। আচ্ছা, আমি এখানে লিখছি ইকুয়াল সাইনটা। এবার মানটা কত বলো? এটা অবশ্যই 125 আসবে। ঠিক আছে? ম্যাম জি ম্যাম, 125। সিএফ এর লাস্টে যেটা ওইটাই লাস্টে যেটা থাকে সেটাই হবে। সো আমি এখানে এটা সেম হবে। একই কালার দিয়ে কিন্তু আমি এটা মিন করেছি যে দুটোর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমি মিন করেছি, দুটোই সেম। আবার দেখো সিএফ এর স্টার্টিং আর এফ এর স্টার্টিং কিন্তু সেম। তো আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল এনটা। সো ক্যাপিটাল এনটা সবাই জানি। এখন ডি এর জন্য এর প্রয়োজন, এর জন্য
এর মানে হচ্ছে একটা মিন অ্যাজাম্পশন করা। সে অ্যাজাম্পশনটা কোত্থেকে করব? সে অ্যাজাম্পশন করার জন্য আমরা কিন্তু এটাকে ক্যালকুলেট করব। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে ক্যালকুলেশনের জন্য ক্যাপিটাল এক্স, এটা ক্যালকুলেট করতে হবে। তোমরা নিজেদের মতো করে লিখে রাখো। মিন ক্যালকুলেশনের জন্য ক্যাপিটাল এক্স প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো ক্যাপিটাল এক্সটা কি? ক্যাপিটাল এক্সটা হলো এই যে আমি বললাম যে 0 থেকে 10 লাখ প্রফিট করেছে কতটা কোম্পানি? 4টা কোম্পানি। আমরা জানি না যে সেই 4টা কোম্পানি। আচ্ছা, আমরা প্রফিট নিয়ে কথা বলছি কিন্তু এখানে ওয়েট দিয়ে রেখেছি কেন? এটা কি হবে? টাকা এটা তো প্রফিটই হবে। প্রফিট। আমি যে দুটো ক্যালকুলেট করেছি সেটা হলো প্রফিট। এই তো এখানে দেখো, তার মানে হলো আমি আমার এখন যে কোশ্চেন এই প্যাটার্নে হতে পারে, এই প্যাটার্নেও হতে পারে। একবার রিপিট করলাম। তো আমি ধরো কোশ্চেনে যদি তোমার এই প্যাটার্নে কোশ্চেন হয়, তোমাকে মিন বের করতে বলে, তাহলে তোমার এটা বের করতেই হবে, বিকজ ক্যাপিটাল এক্স বের করতে হবে। বের করতে হলে ক্লাস ইন্টারভেল প্রয়োজন। ক্যাপিটাল এক্স এর জন্য কি প্রয়োজন? ক্লাস ইন্টারভেল। মিনের জন্য প্রয়োজন ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স এর জন্য প্রয়োজন ক্লাস ইন্টারভেল। কোশ্চেনে ক্লাস ইন্টারভেল থাকলে ভালো, ক্লাস ইন্টারভেল না থাকলে ক্লাস ইন্টারভেল করে নাও। এবার ক্যাপিটাল এক্স কেন ক্লাস ইন্টারভেল প্রয়োজন হবে? ক্যাপিটাল এক্স হলো ক্লাস ইন্টারভেলের মাঝামাঝি মান। সে লিখে রাখো, ক্যাপিটাল এক্স হলো ক্লাস ইন্টারভেলের মাঝামাঝি মান। কেন মাঝামাঝি মান? কারণ আমরা জানি না যে 0 থেকে যে 10 লাখ প্রফিট হয়েছে 4টা কোম্পানি, সেই 4টা কোম্পানির আসলে প্রফিট কি 1 লাখ হয়েছে? না কোনো প্রফিটই হয় নাই, 0 লাখ হয়েছে, না 10 লাখ হয়েছে, না 4 লাখ অর 6 লাখ, আমরা জানি না। সেটা জানি না, আমরা ক্যাপিটাল এক্স নিলাম, সেটা হলো এটাকে, এই প্রফিটটাকে রিপ্রেজেন্ট করে। এই ক্যাপিটাল এক্সটা কাকে রিপ্রেজেন্ট করে? প্রফিট। প্রফিটকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন এই ক্যাপিটাল এক্সটা যদি প্রফিটকে রিপ্রেজেন্ট করে, তোমরা যদি কেউ এখানে ভুলে যাও যে এক্সটা আসলে কি জিনিস, তাহলে সে ছোট করে লিখে রাখো যে এটা হলো অবজারভেশন। কারণ আমি অবজারভেশন লিখলাম এই কারণে, আমি কিন্তু এখানে বলতে পারছি না যে সব অঙ্কের ক্ষেত্রে এই প্রফিট হবে। তো এটা প্রফিট হতে পারে, এটা তোমার মার্কস হতে পারে, এটা তোমার হাইট হতে পারে, এটা তোমার ওয়েট হতে পারে। সো ক্যাপিটাল এক্স যাকে রিপ্রেজেন্ট করে সেটা হলো অবজারভেশন। এই অবজারভেশনটা হলো রিপ্রেজেন্টেটিভ অবজারভেশন। এটা আমি লিখলাম। এখন এই ক্যাপিটাল মানটা তাহলে আমার জন্য ওয়াইজ হলো কি? 0 থেকে 10 লাখের মধ্যে কত লাখ তারা প্রফিট করেছে আমি জানি না, সো আমি মাঝামাঝিটা ধরে নিব, সেটা সেফ। 0 থেকে মাঝামাঝি মান হলো 5, 10 থেকে 20 এর মাঝামাঝি মান কত? 15, 15 থেকে 20 থেকে 30 এর মাঝামাঝি মান কত? প্রতিটা ক্লাসের মাঝামাঝি মান। তার মানে ক্যাপিটাল এক্স অবজারভেশন, সেই সাথে আমরা এটার আরেকটা নাম কি বলি? আরেকটা নামে আমরা বলি মিড পয়েন্ট। মিড পয়েন্ট বলি না? জি ম্যাম। মিড পয়েন্ট, সেটাও আমি লিখে দিলাম। এখন তোমরা মিড পয়েন্ট গুলো বলো। এটা হলো 35, 35, 45, 45, 55, 55, 65, 75. 65, 75. এই তো এটা মিড পয়েন্ট আমি পেয়ে গেলাম। এবার আমি ফর্মুলাতে আসি। এখন আমাকে এ বের করতে হবে। এখন আমি তোমাদেরকে বলবো এটা লিখে রাখো। এই যে অ্যাজিউমড মিনটা আছে, আমরা অ্যাজাম্পশন করছি কি কত প্রফিট হবে, এটা হচ্ছে যে কতটা কোম্পানি হবে। অ্যাজাম্পশন কার? প্রফিটের না কোম্পানির সংখ্যার? কোম্পানির সংখ্যার। এভারেজ এর করো, মানে এভারেজে কত টাকা প্রফিট হবে প্রতিটা কোম্পানির। এভারেজ মানে হলো প্রতিটা কোম্পানির এভারেজ প্রফিট কত হবে। তাহলে এভারেজ আমরা কার বের করব? এভারেজ অলওয়েজ অবজারভেশনের। এভারেজ কার? অবজারভেশনের। অবজারভেশনের। মিডিয়ান কার? অবজারভেশনের। মোড কার? অবজারভেশনের। তার মানে
আমি বললাম এভারেজ প্রফিট কত, আমি বললাম মাঝামাঝি প্রফিট কত, তার মানে মিডিয়ান প্রফিট কত, আমি বললাম সবচেয়ে বেশি কোন প্রফিটটাকে বেশি দেখা যাচ্ছে, বেশি চোখে পড়ছে কোন প্রফিটটা, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলবো মোডাল প্রফিট। তার মানে মিন, মিডিয়ান, মোড যাই ক্যালকুলেট করি না কেন এগুলো কার? অবজারভেশনের। সো কোশ্চেনে যে এভারেজ অথবা মিডিয়ান বা মোড দেয়া থাকবে সেগুলো হলো অবজারভেশনের জন্য। বোঝা গেছে? জি ম্যাম। লিখে রাখো। যদি অবজারভেশনের জন্য হয় তার মানে আমরা যে অ্যাজিউমড মিন বলছি, মানে অ্যাজিউমড মানে তুমি কি অ্যাজাম্পশন করেছো যে মিনটা, সেই মিনটা হলো অবজারভেশনের মিন, তার মানে সেই মিনটা হলো প্রফিটের। তুমি কি এর ভেতর থেকে কোনো কিছু অ্যাজাম্পশন করতে পারবে? পারবে না, কারণ না এরা ম্যাম। প্রফিটের ভেলে আছে, কিন্তু তুমি এর ভেতর থেকে অ্যাজাম্পশন করতে পারবে। এখন এর ভেতর থেকে হলে তোমরা অ্যাজাম্পশন করো কোনটাকে নিবে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা লিখে রাখো অ্যাজিউমড মিন বের করতে হবে কোত্থেকে? মিড পয়েন্ট থেকে। অবজারভেশন বা মিড পয়েন্ট থেকে। করতে হবে অবশ্যই অবজারভেশনের মিড পয়েন্ট থেকে। লিখে রাখো অ্যাজিউমড মিন বের করতে হবে অবজারভেশনের মিড পয়েন্ট থেকে। লিখেছো? জি ম্যাম। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যদি এখানে বিজোড় সংখ্যক হয় তাহলে মাঝে একটা পড়বে, সো সেটাকে তোমরা এ ধরবে। আর যদি জোড় সংখ্যক হয় মাঝে কয়টা পড়বে? দুইটা। সেই দুটোর যে কোনো একটাকে আবারও বললাম যে কোনো একটাকে। ফাইনাল আনসারে গিয়ে আনসার সেম হবে, তোমরা দুজনে দুইটাকে ক্যালকুলেট করতে পারো। তবে কপি করতে গিয়ে এই কাজটা করো না যে একজন এটাকে এ ধরেছে, তুমি এখানে এ ধরে শুরু করেছো, তারপরে আর মিলাতে পারছো না যে এখানে এ ধরেছে তার ক্যালকুলেশন করেছো, তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো যে তোমরা কোথায় কি কাজ করেছো। বুঝতে পেরেছো? সো স্ক্রিপ্ট দেখলে জি কিন্তু ম্যাম। বোঝা যাবে। তাহলে এর মতো করে করতে হবে। আব্দুল্লাহ আল মামুন, আমার তো এই ক্লাসের জন্য অ্যাটেন্ডেন্স প্রিপারেশন এসে কেন তার আইডিটা দিচ্ছে। আচ্ছা এখন এখানে কয়টা আছে? 1 2 3 4 ম্যাম 5 8টা। 8টা। তাহলে 35 কে না 45 কে? 35 ই নেই, যেকোনো তো একটা। আচ্ছা ম্যাম যে কোনো একটা নিলেই তো হবে। হ্যাঁ যে কোনো একটা নিলেই হয়, কিন্তু একটা তো নিতে হবে নাকি? জি ম্যাম 35 নেই। আচ্ছা 35 নিলাম। আশিক তুমি কত নিতে চাও? আশিককে আমি ইনভাইট ম্যাম করে 35ই 35 ঠিক আছে। এই জন্য তোমাকে প্রায়োরিটি দিলাম যেহেতু তুমি ওদের ব্যাচে গেস্ট হয়ে এসছো। আর কেউ আছে তোমার সাথে? আর কেউ জয়েন করেছে আশিক? ম্যাম ওই আব্দুল্লাহ আল মামুন জয়েন করে দিল, আচ্ছা আইডি দিল, আর কাউরে দেখতেছি না। ঠিক আছে, তাহলে আমরা 35 কে আমি এ লিখলাম। ঠিক আছে, এটা তাহলে নিশ্চয়ই তোমরা নোট ডাউন করেছো যে আমরা কিভাবে এটা চুজ করব, কোত্থেকে চুজ করব? ক্যাপিটাল এক্স জি ম্যাম। মিড পয়েন্ট থেকে, এবং সেখানে যদি জোড় সংখ্যক হয় যে কোনোটাকে ধরবো, বিজোড় হলে মাঝেরটাকে ধরবো। এ ধরা শেষ হয়ে গেল। আচ্ছা মিনের জন্য আরো প্রয়োজন হলো ডি, আর আমরা ডি এর ফর্মুলা জানি, ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই আই। তো আমি বলেছি ডি এর এই ফর্মুলাটা তোমরা অবশ্যই লিখবে। আমি তোমাদেরকে টেকনিক শিখিয়েছিলাম, যদি তোমরা একটা ক্যালকুলেশন করে দেখতে চাও, ধরো এই পজিশনে আমি ডি এর মানটা ক্যালকুলেট করব। কোন পজিশনে? 35 এর উপরে মানটা। 35 এর উপরের পজিশনে ক্যাপিটাল এক্স এর মান কত? এখানে ক্যাপিটাল এক্স এর মান কত? ম্যাম এই 25। পজিশন বরাবর আসে 25 ম্যাম। 25, এটা হলো 20। ঠিক আছে মিম? আচ্ছা এ কত ধরেছি? এ কাকে ধরেছি? মিম বলো এ কাকে ধরেছি? 35। 5 কে। আর আই ম্যাম কত? 35। আই হচ্ছে 10। ক্লাসেরই 10। এখন বলো কত পেলে? এর মান কত পেয়েছো? ম্যাম ক্যালকুলেট করতে হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেট করতে হবে এটা। ম্যাম 1 -1 -1 ম্যাম -1 -10 কে 10 দিয়ে ভাগ করলে -1 হবে। -1 পেলে। কিভাবে -1 পেলে বুঝলে তো? জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। আচ্ছা তাহলে আমি এটাকে -1 লিখে দিলাম।
আমি তোমাদেরকে বলছি, তোমরা এটা মনে রাখবে যে ম্যাম উপরের গুলা মাইনাস হয় আর নিচের গুলা হচ্ছে প্লাস। plus হবে। আচ্ছা, আমার কেন অটো এই কালার নিচ্ছে সেটা তো বুঝতে পারছি না। এটা হবে -2। কার উপরের গুলা মিম, কার উপরের গুলা মাইনাস হয়? ম্যাম এভারেজের উপরের গুলা। কার উপরের গুলো মাইনাস হয়? মিম বলেছে উপরের গুলো মাইনাস, নিচের গুলো প্লাস। কার উপরে নিচে? ম্যাম এবারে করছি ম্যাম যে এর উপরের গুলো হচ্ছে মাইনাস আর এর যে নিচে হবে সেগুলো হচ্ছে প্লাস। বলবো অ্যাজিউমড মিন। তো এ বরাবর কি হবে সেটা কি মনে আছে? ম্যাম 0 জিরো হবে। কেন 0 ও হবে আসলে? হ্যাঁ হ্যাঁ কেন জিরো? কারণ তুমি এই বরাবরে যদি তুমি এক্স কে দেখো সেটাও 35, যদি জি তুমি 35 মাইনাস 35। সেটাও 35, 35 minus 35 equal to 0। জি বোঝা ম্যাম গেছে? জি ম্যাম এখানে x ও 35 আবার এও 35, সেই কারণে এটা 0। আর নিচের দিকে 1 2 3 4। তাহলে পেয়ে গেলাম আমরা এই ভ্যালুগুলো, ডি এর মান খুব সহজে পেয়ে গেলাম। এবার আমাদের দরকার সামেশন অফ এফডি। সামেশন অফ মানে এফ আর ডি কে গুণ করে যে কলামটা পাবো সেই কলামের যোগফল। সো সামেশন অফ এফডি করো। ম্যাম বাকিগুলা যে 1 2 3 4 এগুলো তো আমরা ক্যালকুলেশন করব নাকি? তোমার ক্যালকুলেশন যদি প্রয়োজন হয়, তুমি যদি কনফিউজড হও তাহলে তুমি ক্যালকুলেশন করবে। আমার তো ক্যালকুলেশনের দরকার নেই, আমি এই টেবিলটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখবো, কারণ এগুলো খুব এলিমেন্টারি ক্যালকুলেশন। আর আমরা এই শর্টকাট মেথডটা নিয়েছি যাতে করে আমি খুব সহজে মুখে মুখে ক্যালকুলেট করে বসিয়ে দিতে পারি। তো এই ক্যালকুলেশন কোথাও শো করার প্রয়োজন নেই, ঠিক আছে? জি ম্যাম আচ্ছা, এবার এফ আর ডি গুণ করো, গুণ করে চটপট করে বলো এখানে কত লিখবো। এফ ডি তো এফ করো। -12 ফার্স্ট। -12। আমি যেহেতু এফটাকে আমি ব্লু করলাম, এফ আর ডি টাকেও ব্লু করলাম, এদের গুণফলটাকেও আমি ব্লু করে দেখালাম। এই তো আমরা এফ আর ডি করছি, এটা হলো -12। এরপরটা -24 -24, দেন -24 -24 again, -36 তারপর 0 0। কারণ ডি এর সাথে গুণ করলে ডি 0 হলে কি জি ম্যাম -6 হওয়ার চান্স আছে আশরাফ? জি না ম্যাম হ্যাঁ, ডি এর সাথে এবার এফ কে গুণ করো, কত হলো? 20 ম্যাম 20 ম্যাম 32 32 32, 24 ম্যাম 24 24, আর 20 হচ্ছে 20। 20। ঠিক আছে, জি ম্যাম ডান এফডি। এবার এফ আর ডি কে যোগ করো। এই কলামকে যোগ করা মানে তো সামেশন অফ এফডি কি জি জি এই ম্যাম কলামকে যোগ করে দিচ্ছি, তোমরা যোগ করো, যোগ করে আমাকে বলো। আমি এখানে লিখলাম সামেশন এফডি ইকুয়াল টু কত পেয়েছি। তোমরা এই যোগটা করার ক্ষেত্রে যখন ক্যালকুলেটর ইউজ করবে তখন ফটাফট করে সব পজিটিভ গুলো লিখে যাবে, সব পজিটিভ গুলো লিখে দেন করতে হবে নেগেটিভ গুলো, তাহলে হয়ে যাবে। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 24 24 ক্যান্সেল, এখানে -20 গেলে -4 থাকে, -6 হয়, আর এখানে থাকে 4 34 36 36 না? ক্যালকুলেট করেছো? ক্যালকুলেশন নিয়ে বসতে বলেছিলাম তো। জি ম্যাম করতেছি।
36 ই থাকে। আমি তো মুখে মুখে করেও আমার ক্যালকুলেশন শেষ হলো, ক্যালকুলেটরও ইউজ করেছি। তোমাদের কাছে ক্যালকুলেটর নেই? না ম্যাম, সবকিছু মুখে জি মুখে ম্যাম আছে। করছিলাম ম্যাম, একটু লেট হয়ে গেছে ম্যাম। মোবাইলে ঢুকে গেছে না? মোবাইল ইউজ করছে নিশ্চয়ই না ক্যালকুলেটর। না ম্যাম, ওই যে মাইনাসের গুলো না যোগ ম্যাম কইরা ক্যালকুলেটর তারপর প্লাসের গুলো যোগ করছি, তারপর হইছে যে এই যোগগুলো থেকে আবার ওই যে মাইনাস না না, করছি। আমি তোমাকে সে কারণে বলেছি নিচের দিক থেকে যোগ করতে থাকবে। 20 প্লাস 22 প্লাস 32 প্লাস 20 মাইনাস 24 মাইনাস 24 মাইনাস 12 ম্যাম এভাবে করবে। আচ্ছা 36 পেলাম আমরা এফটি করে। এবার আমাদের কিন্তু জাস্ট ফর্মুলার মান বসানো, আর কিছুই না। সো আমরা ফর্মুলার মানগুলো বসাচ্ছি। এই যে ফর্মুলাটা আছে এখানে তোমরা মান বসাবে, এখানে মান বসিয়ে জাস্ট আনসারটা লিখবে। বলো আমাকে এর মান কত ধরেছিলে? ম্যাম 35 35 35। তারপরে সামেশন অফ এফডি কত পেয়েছি? 6 36 এইটুকু পেয়েছি 36। উপরেরটা আর কি 36। এন কত পেয়েছি? ম্যাম 125 আই কত পেয়েছি? 10 10 ডান। এই ক্যালকুলেশন নিশ্চয়ই তোমরা করবে। তাহলে আমাদের নিজেরাই বুঝতে পারছো যে কোন কলাম প্রয়োজন হবে যদি তোমার কি থাকে, এক্স বার বের করতে হয়। তাহলে আমি বলবো কোশ্চেন যদি লেস দেন মেথডে থাকে তাহলে তোমার এই কলামটাও প্রয়োজন। আগে প্রথম কথা হচ্ছে এক্স বারের জন্য ক্যাপিটাল এক্স প্রয়োজন, ডি প্রয়োজন। তো ক্যাপিটাল এক্স যদি প্রয়োজন হয় তাহলে ক্যাপিটাল এক্স এর জন্য ইন্টারভ্যাল প্রয়োজন। এখন কোশ্চেনের ক্লাস ইন্টারভ্যাল থাকলে গুড, কোশ্চেনের ক্লাস ইন্টারভ্যাল না থেকে যদি লেস দেন এ থাকে তাহলে ক্লাস ইন্টারভ্যাল করতে গিয়ে তোমাকে এটাও করতে হবে এটাও করতে হবে। বোঝা গেছে? আচ্ছা এবার আসি মিডিয়ান, ডি4, পিএইটি, এগুলো সবগুলোই একই ধরনের ফর্মুলা ছিল। তো আমি ফর্মুলা গুলোকে আগে কপি করে নিই, তারপরে যে কি আমার প্রয়োজন সেখান থেকে। এখানে মিডিয়ানের ফর্মুলাটা আছে, একই সাথে আমি সবগুলো নিলাম। আচ্ছা প্রথমে ক্যালকুলেট করতে যাচ্ছি মিডিয়ানটা। মিডিয়ানের ক্ষেত্রে আমি কিন্তু এই যে ফর্মুলাটা লিখলাম, ফর্মুলা লিখার পরে এখানে বলেছি এল মানে হলো লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। আমি এবার মিডিয়ান ক্লাসটাকে হাইলাইট করে দিচ্ছি, লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। তারপরে আমি এফ মানে যে এফটা ইউজ করেছি সে এফটা হলো কি ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। তারপরে ফর্মুলাতে যে আই ইউজ করেছি সেই আইটা হলো সাইজ অফ মিডিয়ান ক্লাস। আমি এখানে পিসিএফ লিখেছি, পি মানে প্রিসিডিং, পি মানে কি প্রিসিডিং, সি মানে কিউমুলেটিভ, Preceding. এফ মানে ফ্রিকোয়েন্সি। সো পিসিএফ মানে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা শর্ট ফর্ম। পিসিএফ মানে কি প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি Cumulative শর্ট ফর্ম। frequency. কিন্তু এই পিসিএফটা এটাও হচ্ছে মিডিয়ান ক্লাসের পিসিএফ। তার মানে পি মানে প্রিসিডিং, পি মানে প্রিভিয়াস। বাংলা কি? আগেরটা। প্রিভিয়াস মানে আগের। সো আগের ক্লাসের। তাহলে আমরা এখানে প্রত্যেকটাতে মিডিয়ান ক্লাস লিখেছি, তার মানে আমাদের প্রয়োজন প্রথমে কি জানা, মিডিয়ান ক্লাস জানা। আর মিডিয়ান ক্লাস জানার জন্য আমাদের কোন মানটা বের করতে হবে, n/2 এর মানটা বের করতে হবে। ঠিক আছে? এন আমরা পেয়েছি এখানে কোথাও। জি ম্যাম 125। তাহলে ম্যাম হচ্ছে তাহলে n/2 এর মান কত? ম্যাম 75 না ম্যাম, ম্যাম 60.5। 62.5। আচ্ছা 62.5। এই 62.5 এই যে n/2, এই n/2টা মিডিয়ান ক্লাস। এখন তোমরা মিডিয়ান এগুলো আমি আগেও লিখিয়েছিলাম তোমাদেরকে, তোমরা লিখে রেখেছো কিনা জানি না। মিডিয়ান ক্লাস আইডেন্টিফিকেশন, মিডিয়ান ক্লাস যদি তোমরা আইডেন্টিফাই করতে চাও তাহলে তোমাকে n/2 এর মান বের করতে হবে এবং সেই মানটা দেখতে হবে কার ভেতরে। কেউ একজন বলতে পারবে কার ভেতরে সেই মানটা খুঁজবে? এই ম্যাম টেবিলে আছে, কোন কলামের মধ্যে সেই মানটা খুঁজবে? ম্যাম সিএফ এর ভিতরে মনে হয়।
এর ভেতরে, ভেরি CF এর গুড, ভিতরে। সিএফ এর ভেতরে খুঁজতে হবে। সবাইকে রাখো মিডিয়ান ক্লাস আইডেন্টিফিকেশনের জন্য n/2 এর মান বের করতে হবে এবং সেই মানটা সিএফ এর ভেতরে সার্চ করতে হবে। এখন এর ভেতরে তোমরা বলেছো 62.5, রাইট? এই 62.5 কি 4 এর ভেতরে থাকা সম্ভব? সম্ভব না ম্যাম। সম্ভব না। 40 তে সম্ভব না। ম্যাম 76 সম্ভব, 96 এও সম্ভব, 112 এও সম্ভব, 120 তেও সম্ভব, 126 এও সম্ভব। কিন্তু আমরা কোন সম্ভবে? ম্যাম 76 76 যে সম্ভবটা শুরু হয়েছে, স্টার্টিং পসিবল ভ্যালু যেখানে n/2 এর মান থাকা সম্ভব, সেটা হলো 76। তা n/2 এর মান আমরা সিএফ এ খুঁজবো এবং কোন ক্লাসটাকে কনসিডারেশনে নিব? যে ক্লাসে সবচেয়ে ছোট যেখানে n/2 সম্ভব সেটাই আমরা নিব। তাহলে আমরা এখানে n/2 পেয়ে গেলাম। কোন ক্লাসের মধ্যে আছে? এই ক্লাসের মধ্যে। এখন আমি পুরো ক্লাসটাকে এইটাকে কিন্তু আমি এই কালার করে দিলাম, কারণ আমি এটা দিয়ে মিডিয়ান ক্লাস যেহেতু মিন করেছি আমি সেটা বোঝালাম। আর এটা আগে আমাদের অন্য ইন্ডিকেটর ছিল, সেটাকে সেই ইন্ডিকেটর হিসেবেই রাখি। এই তার মানে এই কালারটা দিয়ে কিন্তু আমি বুঝালাম যে এই ক্লাসটা হলো মিডিয়ান ক্লাস। এখন তো প্রয়োজন হবে কি প্রয়োজন হবে না সেটা ভিন্ন কথা, কিন্তু এই ক্লাসটা যে মিডিয়ান ক্লাস এটা আমরা শিওর হয়ে গেলাম। যখন মিডিয়ান ক্লাস তুমি একবার শিওর হয়ে যাবে, বাদ বাকি সবকিছুই কিন্তু এখন তুমি বের করে ফেলতে পারবা। এখানে তোমার লোয়ার লিমিট, মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট কত? 40 লোয়ার লিমিট এখানে 40 কি তুমি এটা দেখে বলেছো? এটাতে তো ক্লাস নেই, এখানে কি ক্লাস আছে? জি না ম্যাম। না ম্যাম লোয়ার লিমিট অফ দা মিডিয়ান ক্লাস বললে ক্লাসটা কিন্তু এটা। তো এই ক্লাসের মধ্যে লোয়ার লিমিট হলো 30, আপার লিমিট হলো 40, সো এল এর মান তুমি পেয়ে যাচ্ছ 30। এটা পেলে এখানে আমরা এই জায়গাটাতে এসে যদি এই ফর্মুলাতে মানটা বসাতে চাই তাহলে এল এর মতো বসাবো 30। n/2 এর মান তো তোমরা নিজেরাই বলেছো কত, সেটা কত? 62.5। আচ্ছা, এবারে এই ক্লাসে যাও। এই ক্লাসের এফ কত? নিচে কি লেখা আছে? এফ না? জি ম্যাম। জি ম্যাম এর ক্লাসে কত? যে ক্লাসটা আমি কালার করেছি সেই ক্লাসের এফ কুইক বলো। ম্যাম 36। 36। এই ক্লাসের এফটা হলো 36। তাহলে আমরা ম্যাম আমি বুঝি নাই ম্যাম আরেকবার। আমি তো ক্লাসটাকে কালার করেই রেখেছি, হোল রোটা কালার করে আমি ক্লাস দেখিয়েছি। এই ক্লাসের এফ কত? ম্যাম 36। দেখতে পাচ্ছো এই ক্লাস জি ম্যাম। হলো 36। বোঝা গেছে? জি ম্যাম বুঝতে পারছি। আশিক বুঝেছো? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, 36 বসালাম। এবার আমাকে আশিক বলবে যে ওই একই ক্লাসের সিএফ কত? মিডিয়ান ক্লাসের সিএফ কত? মিডিয়ান ক্লাসে মিডিয়ান ক্লাসের সিএফটা কত? কনফিউজড? ম্যাম মিডিয়ান ক্লাসের সিএফ হলো 76 76 ম্যাম। মিডিয়ান আর এই কলামটা হলো সিএফ কলাম, তো কত পড়লো? আর এখানে 40 76 ম্যাম। ম্যাম 76 তার আগের সিএফটার নাম হলো পিসিএফ। ক্লাসের আগের সিএফটার নাম হলো পিসিএফ, সেটা কত? 40 ম্যাম 40 40 ম্যাম। আমরা এখানে 40 বসিয়ে দিব, এই জায়গাটাতে 40 বসালাম। আর সব ক্লাসের আই তো 10, এটা সব অঙ্কে আই 10 থাকবে এরকম না। আমি কিন্তু পরীক্ষা এরকম করতে পারি যে 0 থেকে 20, 20 থেকে 40, তার মানে আই এর মান তখন 10 বসালে চলবে, ম্যাম তখন 20 20 বসাতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করবে কোশ্চেনটা। এবার তো সবাই ক্যালকুলেশন করতে পারবে মিডিয়ান। জি ম্যাম। জি ম্যাম লোয়ার লিমিটের ওই যে যেই কলামটা থেকে নিছি ম্যাম
কোনটা যে কলাম থেকে নিয়েছো? ম্যাম এই যে লোয়ার লিমিট 30 যে সিলেক্ট করছি ম্যাম, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট সে আমি 40 বলছিলাম, এটা তো হচ্ছে যে আমরা প্রফিট থেকে নিব। এটাও প্রফিট, এটাও এইটা প্রফিট। প্রফিট, জি ম্যাম। সো তো প্রফিটের মধ্যে কোনটা ক্লাস ইন্টারভ্যাল সেটা দেখতে হবে। এটা ক্লাস ইন্টারভ্যাল, জি এখান ম্যাম থেকে বুঝছি, নিতে হবে জি লোয়ার। ম্যাম হইছে ম্যাম। এটা গেল। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, প্রত্যেকের কাছে মিডিয়ান ক্যালকুলেট করার জন্য কোশ্চেনে যদি লেস দেন মেথড দেয়া থাকে, মানে সিএফ দেয়া থাকে, তাহলে এফ কি প্রয়োজন? জি ম্যাম প্রয়োজন। আচ্ছা, যদি ক্লাস ইন্টারভ্যালে এফ দেয়া থাকে তাহলে সিএফ কি প্রয়োজন? জি ম্যাম। ক্লাস ইন্টারভেলে এফ দেয়া থাকে ম্যাম, প্রয়োজন আছে মিডিয়ান বের করতে। মিডিয়ান বের করতে প্রয়োজন আছে, তার মানে মিডিয়ান বের করতে এফ ও প্রয়োজন, এফ ও প্রয়োজন। কিন্তু মিডিয়ান বের করতে কি ডি এর প্রয়োজন আছে? না ম্যাম। নাই। ডি এর যদি প্রয়োজন না থাকে তাহলে ক্যাপিটাল এক্স না ম্যাম, ডি এর প্রয়োজন নেই। ডি এর যদি প্রয়োজন না থাকে তাহলে ক্যাপিটাল এক্স এর প্রয়োজন আছে? কোথাও কি আমরা ক্যাপিটাল এক্স কে ইউজ করেছি এখানে? না ম্যাম নাই। নাই। তার মানে হচ্ছে যখন তুমি ক্যালকুলেট করবে তখন তোমার ক্যাপিটাল এক্স এর প্রয়োজন হবে না, ডি ও প্রয়োজন হবে না, এফ ডি ও প্রয়োজন হবে না। বোঝা গেছে? জি ম্যাম। এই তারপরে কোয়ার্টাইল, Q1 Q3 এগুলোর ক্ষেত্রে আমার ডিটেইলস কনসেপ্ট তোমাদের দেয়া আছে। এক হলে প্রথমত Q1 Q2 Q3 এই তিনটাকে কোয়ার্টাইলস বলা হয়। Q1 এর ফর্মুলা হলো, কোয়ার্টাইলস এর জেনারেল ফর্মুলা কি? কোয়ার্টাইলস এর জেনারেল ফর্মুলা হলো, আমরা এখানে QJ ইউজ করব, এখানে এটা দিয়ে গুণ করব n/4 কে। কোয়ার্টার করা মানে 4 দিয়ে ভাগ করা, কোয়ার্টার করা ভাগ মানে করা 4 দিয়ে ভাগ ম্যাম, করা। 4 দিয়ে ভাগ করা। 4 দিয়ে ভাগ করলাম, মিডি 2 ভাগ করা, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করেছি। কোনটা? আমি বলতে পারছি না, কারণ আমাকে অনেক দূর যেতে হবে, অনেক কিছু বাকি। আমি তোমাদের যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো ক্লাসকে এরকম ডিটেইলসে দিতে গেলে তো অসুবিধা। কোনটা কোনটা বলো দেখি। 40? কোন 40 জানো তুমি? এত ব্যাকে কোশ্চেন করলে তো ম্যাম মুশকিল। পিসিএফ জানতে যাচ্ছে। পিসিএফ? রিজু, পিসিএফ এর বিষয়ে আমি তোমাদের বলেছি, আমি এই যে কালার, এই কালারের নাম কি বলো দেখি, কি কালার দিয়েছি আমি এখানে? আচ্ছা যাই হোক, এই কালারটা দিয়ে আমি ইন্ডিকেট করেছি মিডিয়ান ক্লাসকে। আমি বলেছি এবার মিডিয়ান সিএফ দেখো, এই কলামটা হলো সিএফ এর কলাম। এই কলামটা কিসের কলাম? সিএফ এর কলাম। এই ক্লাসে সিএফ টা হলো 76। আমি পিসিএফ বলেছি সিএফ এর আগেরটা, আগেরটা। সিএফ এর আগেরটা, ঠিক আছে? আচ্ছা এবার ওকে, এখানে আসো। আমি তোমাদেরকে বলেছিলাম কোয়ার্টাইলস মানে হলো একটা জিনিসকে 4 ভাগ করা, যেমন মিডিয়ানে একটা জিনিসকে 2 ভাগ করা। এই যে মিডিয়ান মানে 2 ভাগ করা। ভাগ করলে, কোনো কিছুকে 2 ভাগ করলে মাঝে পয়েন্ট পড়ে কয়টা? ম্যাম একটা। একটা। আচ্ছা, যদি কোনো কিছুকে 4 ভাগ করি মাঝে পয়েন্ট পড়ে কয়টা? এই যে এইভাবে করে 3টা। তোমাদের দেখিয়েছিলাম, মাঝে পয়েন্ট পড়ে 3টা। তাহলে কোয়ার্টাইলস করলে জি আমরা, ম্যাম, বুঝাইছিলেন এগুলো। হ্যাঁ বুঝিয়েছিলাম, 3টা পয়েন্ট পড়ে। তো আমি ফর্মুলা কিন্তু লিখেছি, দেখেছো? এখন জি ম্যাম। তোমাকে যদি Q1 বের করতে বলে, তার মানে এখানে কত হবে? 1 ইনটু n/4, মানে শুধু 4। যদি এখানে জি ম্যাম। Q2 ক্যালকুলেট করতে বলে তাহলে 2 ইনটু n/4। 2n। যদি Q3 ক্যালকুলেট করতে বলে তাহলে 3 ইনটু n/4। এখন তোমরা আমাকে বলো, আমি কি Q1 ক্যালকুলেট করে দেখাবো, না Q2 ক্যালকুলেট করে দেখাবো, না Q3 ক্যালকুলেট করে দেখাবো? Q3। ওকে, Q3।
আচ্ছা আমি এখানে Q3 ক্যালকুলেট করব, সো অ্যাকর্ডিংলি আমি এখানে 3 লিখব, আর এই যে n/4 তাকে 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, আর ফর্মুলার কোথাও চেঞ্জ হবে না। তোমরা নিশ্চয়ই এটা কম্পেয়ার করবে যে এই ফর্মুলাটার এই অংশটা ছাড়া বাকি সবকিছুই কার মতো, মিডিয়ানের মতো। মিডিয়ানের মতো। মিডিয়ানের মতো। সো এই অংশটা আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এখন আমরা 3n এর মান করব। 3n/4 এর মান কোথায় খুঁজবো? আগের মতো n/2 এর মান যেমন CF এর মধ্যে খুঁজেছি, 3n/4 এর মানও আমরা CF এর মধ্যেই খুঁজবো। এবার বলো 3n/4 সমান কত? 125 কে 4 দিয়ে ভাগ করো, তারপরে 3 দিয়ে গুণ করো। 3n/4 কুইকলি করো। 93.75 93.75। আচ্ছা 3n/4 এর মানটা আমরা পেলাম 93.75। এই যে 93.75 এই মানটা আমি কার মধ্যে খুঁজবো? CF এর মধ্যে। CF এর মধ্যে CF এর 93.75 কোন ক্লাসে আছে? less than 50 লেস দেন এই ক্লাসটার মধ্যে। এটাকে আমি লাইট ব্লু দিলাম, কতটাও লাইট টাইম ব্রাইট আছে। এটা হলো আমার কি ক্লাস? এই ক্লাসটার নাম কি? এই ক্লাসটার নাম হলো Q3 ক্লাস। এই ক্লাসটার নাম কি? Q3 ক্লাস। 3 ক্লাস। আমি এখানে লিখে দিলাম Q3। আর আগের ক্লাসটার নাম কি ছিল? মিডিয়ান। ঠিক আছে, মিডিয়ান। তো পেয়ে গেলে Q3 ক্লাস যদি পেয়ে যাও, এখন আর এখানে কিছু নিয়ে সমস্যা আছে? L, F, PCF দেখে বল। না ম্যাম, এখানে দেখো L কত, 40 না 50? ম্যাম 40। 40। আচ্ছা 40 ম্যাম। রিজুকে বলে যে PCF কত? রিজু এই ক্লাসের PCF এই ক্লাসের আগের ক্লাসে কি CF 40 আছে? 40 আছে আশরাফ? না ম্যাম। তুমি আমাকে বলো তো এই ক্লাসের মধ্যে CF কত? এই ক্লাসের মধ্যে CF কত? CF এর কলাম প্রথমটা না দ্বিতীয়টা না তৃতীয়টা চতুর্থটা? CF এর কলাম কোনটা? ম্যাম সেকেন্ডটা। ম্যাম এইখানে হবে যে এই কলামে কত আশরাফ? ম্যাম 76 হবে PCF এর মান। PCF এর মান 76, আর এই কলামে এই ক্লাসের CF হলো 96 আর PCF হচ্ছে 76। PCF হলো 76, আর আমরা L এর মান পেয়েছি কত? 40 পেয়েছি। আর F কত পেয়েছি? 20 পেয়েছি। তাহলে আমরা এখানে L বসাবো 40 প্লাস এখানে বসাবো F কত? 20 কত পেয়েছি? 76 পেয়েছি। আর 3n/4 এর মান কত পেয়েছি? ম্যাম 93.75। 93.75। আর I এর মান কত? 10। 5 এটা 10। এখন জাস্ট ক্যালকুলেশন পাল্লা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ডেসাইলেও একই ব্যাপার। ডেসাইল মানে n কে কত দিয়ে ভাগ করব? ম্যাম 7 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ। আমি ডেসাইল মানে জানতে চেয়েছি, D7 না। ডেসাইল মানে কত দিয়ে ভাগ করব? ম্যাম 10। 10 দিয়ে ভাগ করব। ডেসাইল মানে হলো 10 দিয়ে ভাগ। 10 দিয়ে ভাগ আমরা করি, তাহলে আমরা কয়টা ডেসাইল পাবো? 9টা। কয়টা ডেসাইল পাবো? 9টা। আমার জন্য কি এটা জরুরি আমাদেরকে সব সময় বলবো D7 ই ক্যালকুলেট করো? না ম্যাম। জি না ম্যাম। এখানে বললাম D5 ক্যালকুলেট করো, তাহলে কি করবে? এখানে কত দিয়ে গুণ করবে? n/10 ম্যাম 5 দিয়ে করবে। আমি 5 দিয়ে গুণ করলাম। এবার বলো 5n/10 সমান কত হলো? আচ্ছা 5 দিয়ে গুণ করলে তো সমস্যা হয়ে যায়, n/2 হয়ে যায়। সেটা ফর্মুলা হয়ে যায়
n/2 হলে কার ফর্মুলা হয়? মিডিয়ানের Median. ফর্মুলা হয় মিডিয়ানের ফর্মুলা। তো আমি এখানে মিডিয়ান ক্যালকুলেট করতে চাই না, তো আমি d9 ক্যালকুলেট, ঠিক আছে, আমি লিখলাম 9n/10। এর আগে তো আমি d7 করিয়েছি, সো এখানে আমি 9n/10 করলাম। এখন 9n/10 এর মান তোমরা বের করো। 125 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? ম্যাম 112.5 112.5 নাকি 12.5? ম্যাম 9n ডিভাইডেড বাই 10 না আচ্ছা, 9n/10 এর মান আমরা 112.5। এখন আমরা এখানে চলে আসি, নিশ্চয়ই সিএফ এর মধ্যেই খুঁজবো। একটুর ma'am. জন্য এই ক্লাস মিস করেছে, এটা ইন্টারেস্টিং, তাই না? এখানে আছে জি। 112, কিন্তু আমরা 9n/, কত সেটা 9n/10, 9n/10 এর মান কত পেয়েছি? ম্যাম 112.9 তাহলে এই ক্লাসটা কি একটুর জন্য মিস? 112.5 ম্যাম, হ্যাঁ, 0.5 এর জন্য ম্যাম মিস মিস করেছে, তার মানে ক্লাসে চলে আসলাম। আর যদি 7n বের করতাম তাহলে এমন হতে পারতো যে এই ক্লাসে পেতাম। যাই হোক, এটা খুব ভালো হয়েছে, আমরা বুঝলাম যে খুব অল্পের জন্য হলেও কিন্তু আমাদের সেই ক্লাসে থাকার কোনো চান্স নেই। জি ম্যাম। তাহলে এখন এই ক্লাসটা আইডেন্টিফাই করে ফেললাম। ক্লাস আইডেন্টিফিকেট হয়ে গিয়েছে, তোমরা দেখে নাও এল এর মান কত আছে? 60 60। এফ এর মান কত আছে? 08 মানে 8। 8 পিসিএফ কত? পিসিএফ রিজু পিসিএফ কত? রিজু বলবে। 100 হইছে এবার 12 ভেরি গুড, 112। এই ক্লাসের আগের ক্লাসটা। পিসিএফ হলো 112 আর এফ 8, 8 এল এর মান হলো 60। আর কিছু দরকার আছে? না ম্যাম i10 দরকার নেই। আচ্ছা, এটার মান তো আমরা জানি, তাহলে আমরা দেখি এটা হলো কত, এল এর ভ্যালু ম্যাম 60 60, পিসিএফ এর ভ্যালু 112, 12.5 12.5 112, আর এটা হলো 112.5। জি ম্যাম। এই তারপরে এফ এর মান কত? ম্যাম 8 আই এর মান 10 10 ডান। এবার P80, একই কথা, P80, P মানে কত দিয়ে ভাগ? P মানে কত দিয়ে ভাগ? 100 100 দিয়ে ভাগ। তাহলে আমরা অবশ্যই 100 দিয়ে ভাগ করব। জি ম্যাম। আচ্ছা, 100 দিয়ে ভাগ করব। এখন আমরা আজকে P70 ক্যালকুলেট করতে চাই। এর আগে আমি 80 ক্যালকুলেট করিয়েছি। তাহলে আচ্ছা, আগে আমাকে একটু বলো যে 100 দিয়ে ভাগ করলে আমি কতটা পার্সেন্টাইল পাবো? কতটা পার্সেন্টাইল পাবো? 99 ম্যাম 99টা 99টা মধ্যে তো আমি যে কোনো একটাই চেক করতে দিতে পারি। তো আমি এখন তোমাদের চেক করতে দিলাম কত? P70 হলে n/10 অংশটাকে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, সরি কত দিয়ে গুণ করতে হবে? 70 দিয়ে ম্যাম ম্যাম 70 দিয়ে আর 100 দিয়ে ভাগ। তোমরা মানটা ক্যালকুলেট করে বের করে নাও এর মধ্যে।87.5 87.5। আচ্ছা, 87.5 কি আমরা কত 70 n/10 করে পেয়েছি, তাই না? জি ম্যাম। আচ্ছা, 70 n/10 করে আমরা 87.5 পেয়েছি। এখন আমরা সিএফ এর মধ্যে এটা খুঁজবো। এখানে আমি রাইট একটা আশা করি এটা বোঝা যাবে ভেরিয়েশনে।
87.5 বলে আশিক। জি ম্যাম। আচ্ছা 87.5 এখন সিএফ এর মধ্যে দেখো কোথায় আছে। ম্যাম 96 এ Q3 তে। তার মানে Q3 তে কিন্তু আমি P70 ও লিখতে পারি না? আচ্ছা দেখি যদি আমরা P75 ক্যালকুলেট করি কেমন হয়। দেখো তো 75 দিয়ে ইনটু করে আসি। কত পেয়েছো? ম্যাম 93.75। একই 93.75। আচ্ছা 85 গুণ করো। 85 ম্যাম 106.25। আচ্ছা 85 ইনটু 106.25। আচ্ছা জি এখানে ম্যাম। চলে আসি দেখি 106.25 কোথায় পাচ্ছি, কোন ক্লাসে? ম্যাম 112 এর মধ্যে। 112 তে। 112 তে। সো এই ক্লাসটা আমি আলাদা করে দিলাম। আমি আসলে ইন্টেনশনালি চাচ্ছিলাম এই ক্লাসে পাই, তোমরা বুঝতেই পারছিলে নিশ্চয়ই। আমি এই ক্লাসে চলে আসলাম আর কি, মানগুলো চেঞ্জ করে করে আমি ডিফারেন্ট দেখাতে চেয়েছি। তো এটা আমরা P85 ক্লাস পেলাম, তাই না? P85 এই ক্লাস। তোমরাও কিন্তু যখন এভাবে করে ক্যালকুলেট করবে, তুমি যদি টেবিলে এভাবে দেখিয়ে দাও, পাশে যে P85 লিখলাম, Q3 লিখলাম, এখানে মিডিয়ান লিখলাম, এটা কি ছিল? গ্রিনটা কি ছিল? ডি কত বের করেছিলাম? 9 না? জি ম্যাম। ম্যাম D9। D9 এভাবে লিখে দিবেন, না হলে তোমাকে যেটা হবে আনসার লিখতে হবে যে হিয়ার 60 and 60 to 70 is the D9 ক্লাস বা 9th ডেসাইল ক্লাস। আর যদি টেবিলে এভাবে পাশে লিখে দাও তাহলে টেবিল থেকে ইনফরমেশন যাবে, বা ইনফরমেশন শুড বি দেয়ার, এটা কিন্তু থাকতে হবে মেসেজগুলো। বোঝা গেছে? না হলে বোঝা যাবে না যে কেন তুমি এল এর মান এটা ধরেছো, কেন তুমি এল এর মান। আমি তখন কোশ্চেন তোমাকে করব, তোমার টেবিল আমাকে আনসার দিবে, অথবা তোমার আনসার স্ক্রিপ্টের কোথাও লেখা থাকতে হবে যে কেন তুমি এল এর মান 60 ধরেছো D9 ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো তুমি যদি এখানে D9 বলে তাহলে আমি বুঝতে পারবো এই কারণে তুমি বলেছো এই ভ্যালুটা এটা, এফ ভ্যালুটা এটা, সো এটা মেনশন করবে। তাহলে আমরা P85 পেয়ে গেলাম। P85 এর ক্ষেত্রে এল এর মান নিশ্চয় কত? ম্যাম 50। 50। এফ এর মান কত? ম্যাম F হচ্ছে 16। 16। আর পিসিএফ PCF 96। 96। 50, এটার মান পেলাম আমরা, পেলাম 80 পেলাম 50। তারপরে পিসিএফ কত পেলাম? 96 96 পেলাম। তারপরে এফ কত পেলাম? 16। 16 পেলাম। 16 আই তো আছে 10। 10। তারপরে 85 n/4, এটা কত পেয়েছি জানো? 106.25। এখন জাস্ট ক্যালকুলেট করে ফেলবেন। সো আমাদের মিডিয়ান, কোয়ার্টাইলস, ডেসাইলস, পার্সেন্টাইল ক্যালকুলেশন গুলো শেষ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা আমরা এবার একটু দেখি কোশ্চেনে আর কি আছে। কোশ্চেনে প্রথমে তো এটা ক্যালকুলেট করতে বলেছে, এখানে বলেছে অলসো শো দা ডেভিয়েশন ফ্রম মিন। এই অংশটা কিন্তু আমরা এখনো ক্যালকুলেট করি নাই, এটা আমরা নিশ্চয়ই ক্যালকুলেট করব। এটাকে আমি রেড মার্ক করে রেখেছি, এটা আমরা এখনো ক্যালকুলেট করি নাই। সো ডেভিয়েশনটা আমরা এরপরে। আচ্ছা ম্যাম ওই মডাল ওয়েটটা। হ্যাঁ মডালটাও দেখছি, কোথায় মডাল আছে এটা? ও সরি, এটাও ক্যালকুলেট করা হয়নি, তাই না? মডাল, এটাকে আমি রেড করে রাখলাম। এরপরে আমি এখানে এভারেজের পরে চলে আসলাম Q1, মিডিয়ান, D7, P80 এগুলোতে চলে আসলাম। 50% মানে আমি বলে দিয়েছি Q3 minus Q1। সেন্ট্রাল 50% মানে Q3 minus Q1, তার মানে Q3 ও ক্যালকুলেট করতে হবে, সেখান থেকে সেন্ট্রাল 50% বের করতে হবে। আচ্ছা এটা আমরা ফর্মুলা থেকে বের করেছি। আর এখানে বলেছে এই মানগুলো ক্যালকুলেট করতে কোত্থেকে?
গ্রাফ। তো আমরা সব গ্রাফগুলো একবারে দেখব, সে কারণে ম্যাম সেন্ট্রাল 50% ওয়েট যদি থাকে তবে Q3 ও ক্যালকুলেট করতে হবে আর Q1 ও ক্যালকুলেট করতে হবে, তারপর Q3 মাইনাস Q1 দিলেই ওটা বের হবে। 50% পাবে। ঠিক আছে, আচ্ছা আমাদের গ্রাফ থেকে ক্যালকুলেশন প্রয়োজন, আমরা এই অংশটা করে যাব। তাহলে আমাদের এখন যেটা বাকি আছে সেটা হলো মোড। আমি মোডের ফর্মুলা একটা কপি করে নিয়ে আসি, তারপরে দেখি এখানে কি আছে। হলো ফর্মুলা আমাদের এর জন্য মোড ক্যালকুলেট করব। মোডের যে শর্ট এন্ড ফর্মটা সেটাকে আমরা দিয়ে ছোট করে ও লিখতে পারি, সেটাও মোড হয়, আবার পুরোটাও তুমি মোড লিখতে পারো। দেখতে পাচ্ছ মোডের যে ফর্মুলাটা আছে, এই নোটেশনটার নাম কি? এই নোটেশনটা ডেল, ডেল 1। ডেল 1 দিয়ে বোঝানো হয়েছে ডিফারেন্স। কার ডিফারেন্স? ডেল 1 দিয়ে বুঝিয়েছে ডিফারেন্স। কার ডিফারেন্স? মডেল frequency of modal class. হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। ডিফারেন্সটা কার? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কোর্সের ডিফারেন্স, মডেল ক্লাস মডাল ক্লাসের ডিফারেন্স, আর হলো প্রি মডাল ক্লাসের ডিফারেন্স। আমরা বুঝলাম ডেল্টা 1 দিয়ে আমরা ডিফারেন্স বের করব শুধু ফ্রিকোয়েন্সির। আমাদের অন্য কিছুর প্রয়োজন আছে? শুধু এফ প্রয়োজন। বাইরে আমরা যেহেতু বলছি মডাল ক্লাস আর প্রি মডাল ক্লাস, তার মানে মডাল ক্লাস তো নিজেই মডাল ক্লাস, আর প্রি মডাল ক্লাস জানতে হলে মডাল ক্লাস জানতে হবে। প্রি মডাল ক্লাস জানতে হলে মডাল ক্লাস জানতে হবে কিনা? সো এই ইনফরমেশন জি ম্যাম জানতে হবে। আমাদের মডাল ক্লাসও জানতে হবে, প্রি মডাল ক্লাস মডাল ক্লাস জানতে হবে। তাহলে আমার প্রথম কাজ হলো যে ফিগারটা, যে গ্রাফটা আছে, যে কোশ্চেনটা আছে সেখান থেকে মডাল ক্লাস ক্যালকুলেট করা। প্রথম কথা হলো মডালের মোডটা ক্যালকুলেট করতে হয় কি দেখে? এফ দেখে। মোড ক্যালকুলেট করতে হয় কি দেখে? এফ F থেকে এফ দেখে। সেটা তোমরা লিখে রাখো। ক্যালকুলেট করতে হয় এফ দেখে। এফ এর মধ্যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যেটা, সেটাই হলো সেই ক্লাসটাই মডাল ক্লাস। এফ এর মধ্যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যেটা, সেই ক্লাসটাই মডাল ক্লাস। তাহলে এখানে মডাল ক্লাস কোনটা হবে? 36 36। 36 তো ক্লাস না, ফ্রিকোয়েন্সি হলো 36 সর্বোচ্চ। আর কোন ক্লাসটা মডাল ক্লাস? থেকে 40। 30 থেকে 40 30 to 40। সো আমি এখানে লিখে দিলাম MO। ও মডাল ক্লাস লিখে দিলাম। আমি এটাকে একটু আলাদা কম্বিনেশনে দেখাই। ধরো রেডি ডার্ক গ্রিনে দেখাই, ডার্ক গ্রিনে দেখালাম। তো এটা হলো মডাল ক্লাস। মডাল ক্লাসটা আমরা পেয়ে গেলাম। মডাল ক্লাস বের হবে এফ থেকে। এখন কোশ্চেন তো আমি তোমাদেরকে বলেছি হয় 1 আর 2 কলাম থাকবে অথবা 3 আর 4 কলাম থাকবে। এখন কোশ্চেন যদি 3 আর 4 এই কলাম থাকে তাহলে তো কিছুই ক্যালকুলেট করার দরকার নেই, এই কলাম থেকেই সরাসরি বের করে ফেলবে। আর কোশ্চেন যদি প্রথম দুটো থাকে তাহলে তোমাকে মোড ক্যালকুলেশনের জন্য, কোশ্চেনে যদি সিএফ থাকে মোড ক্যালকুলেশনে বের করতেই হবে। কোশ্চেনে যদি সিএফ থাকে মোড ক্যালকুলেশনের জন্য কি প্রয়োজন? ম্যাম এফ বের করতে হবে। তোমরা লিখে রাখো জাস্ট মোড ক্যালকুলেশনের জন্য এফ এর কলাম প্রয়োজন। সরাসরি কোশ্চেনে এফ এর কলাম থাকলে ফাইন, না থাকলে বের করে নিতে হবে। যখন তুমি এফ এর কলামটা পেয়ে গেলে তার মানে তুমি মডাল ক্লাস পেয়ে গেলে। এখন মডাল ক্লাসের ক্ষেত্রে এল কত পেয়েছি আমরা? মডাল ক্লাসের এল 30 30 ম্যাম। তোমাদেরকে বলি মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি তো 36, রাইট? জি ম্যাম মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 36। আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 24 তারপরের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 12 20
20 ম্যাম 36 এর পরেরটা। তাহলে আমাকে এখানে 36 এর আগের ক্লাসের মডেল ক্লাসে তোমরা একটু লিখে রাখো, মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি 36, তার আগে 24, তারপরেরটা 20। এবার এখানে আসি, আমাকে বলেছে ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সিজ অফ মডেল ক্লাস এন্ড প্রি মডেল ক্লাস। কি বুঝলাম? কোন দুটো ফ্রিকোয়েন্সি ডিফারেন্স? ডেল্টা 1 এর জায়গায় মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি সেটা কত? 36 বিয়োগ প্রি মানে হলো আগে, প্রি মানে আগের ক্লাসেরটা কত ছিল? 24 না? জি ম্যাম। মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 36, তার আগেরটা কত? 24। প্রি মানে আগে, পোস্ট মানে পরে। এখানে প্রি লেখা আছে, প্রি মানে হলো আগে, আর পোস্ট লেখা আছে, পোস্ট মানে হলো পরে। পোস্ট মানে পরে। তাহলে মডেল ক্লাস এবং তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হচ্ছে ডেল্টা 1। সো আমি ডেল্টা 1 এর পরিবর্তে এটা লিখেছি। ঠিকঠাক লিখেছি? বোঝা গেছে? 36 মাইনাস 24। জি ম্যাম। এই 36 মাইনাস 24 1 এর যে বসবে, সো আমি এখানেও লিখছি এই জিনিসটা। ডেল্টা 2 মানে কি? মডেল ক্লাস আর তার পরের পোস্ট মডেল ক্লাসের ডিফারেন্স। তো মডেল ক্লাস আর পোস্ট মডেল ক্লাসের ডিফারেন্স কত? 36 থেকে কত বিয়োগ করব? পরেরটা আমরা কত পেয়েছিলাম? 20 মনে হয়। 20 পেয়েছি, 20 পেয়েছি। তাহলে আমি পরের ক্লাসের ভ্যালুটা আমি দিলাম। বোঝা গেছে? জি ম্যাম। এবার আই এর মান বসাবো। আই এর মান কত? 10। আর এর মান কত? 30 না? 30। এল এর মানটা বসালাম। সো মোড ক্যালকুলেশনের জন্য যদি কোশ্চেনে ফ্রিকোয়েন্সি দিয়ে কোন টেবিল তৈরির প্রয়োজন নেই। মোড ক্যালকুলেশনের জন্য কোশ্চেনে যদি ফ্রিকোয়েন্সি দেয়া থাকে তাহলে কোনো টেবিলের প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে শুধুই ফ্রিকোয়েন্সি হচ্ছে। আর যদি সিএফ দেয়া থাকে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে হবে। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তো ক্যালকুলেশন করবে। মোড ক্যালকুলেশন ডান। মোড ক্যালকুলেট করা মানেই হলো এই যে মোডাল ওয়েট, মোডাল প্রফিট, মোডাল ইনকাম। এখানে মোডাল ওয়েট বলবো না, যেহেতু আমরা প্রফিট নিয়ে কাজ করেছি। আমরা এটাকে কি বলবো? মোডাল প্রফিট। এটা আগের অঙ্কটা কপি করা ছিল তো এই জন্য এটা লেখা হয়েছে। এই এবার তোমাদেরকে বলেছে অলসো শো দা, আমি ডেভিয়েশন না বলে এখানে বলবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে বলেছে ফ্রম মিন, কারণ মিন থেকেও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, আবার মিডিয়ান থেকেও হয়। সেজন্য আমরা এখানে খুব ক্লিয়ার বলে দিয়েছি মিন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করব। আমরা মিন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা হলো সিগমা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হলো সিগমা মাধ্যমে লেখা হয়। তো আমি এটা কপি করে নিয়ে আসলাম এখানে। আমি এর আগে একটু লিখে দিই যাতে করে তোমরা লিখতে পারো। সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সিগমা বলি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম মিন ডাবল পেজ হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই। এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দিয়ে লেখা হয়। তো আমরা ফর্মুলাটা লিখলাম।
বলো এই ফর্মুলা দেখে দেখে বলো যে কি কি প্রয়োজন। ডি প্রয়োজন, এন প্রয়োজন, এন তো আছেই আমাদের। যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কি প্রয়োজন হবে? ক্যাপিটাল এক্স প্রয়োজন হবে। আর কি প্রয়োজন হবে? এফডি এবং এফডি স্কয়ার। এখানে কিন্তু দুটো জিনিস দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এফডি স্কয়ার বের করব তারপর সাম করব, আরেকটা হচ্ছে এফডি বের করব তারপর সাম করব। বোঝা গেছে? জি ম্যাম। তাহলে আমাদের কি কি ক্ষেত্রে ডি প্রয়োজন? একটা হচ্ছে মিন ক্যালকুলেশনের ক্ষেত্রে ডি প্রয়োজন। কার ক্ষেত্রে? মিন ক্যালকুলেশনের ক্ষেত্রে ডি প্রয়োজন। হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে ডি প্রয়োজন। আর ডি যখন প্রয়োজন হবে আমাদের ক্যাপিটাল এক্স ও প্রয়োজন হবে। তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলাটা দেখলাম সেই ফর্মুলাটা দেখেছি এফডি ও প্রয়োজন, এফডি স্কয়ার ও প্রয়োজন। এফডি স্কয়ার কিভাবে ক্যালকুলেট করতে হবে? আগে ডি কে স্কয়ার করতে হবে, তারপর এফ দিয়ে গুণ করতে হবে। এখন তোমরা ডি স্কয়ার করো, এই -3 স্কয়ার কত? +9। তারপরে 4 এর সাথে ইনটু করলে কত হবে? বোঝা গেছে এটা? জি ম্যাম। আর এই -2 কে স্কয়ার করো, ডি স্কয়ার মানে -2 এর স্কয়ার মানে 4। 4 এর সাথে 12 ইনটু করলে কত? 48। -1 এর স্কয়ার করলে 1, 24 দিয়ে গুণ করলে 24, 0 4 স্কয়ার করলে 0, 30 এর সাথে গুণ করলে 0। জি ম্যাম। 1 এর স্কয়ার করলে 1, 20 এর সাথে 1 ম্যাম 20 20, তারপরে 12 4 into 4, 16 এর সাথে ইনটু করলে কত হবে? 128 2 কে স্কয়ার করলে 4 হয়। f মানে 16, 4 দিয়ে 16 কে গুণ করো। 64। 64 নামটা মনে নেই, খালি 64। এটা হলো 64। এরপরে 3 স্কয়ার মানে 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার করলে 9, 9 কে 8 দিয়ে গুণ করো, কত পাবে? 72। 72। আচ্ছা, এরপর কি করব? 4 কে স্কয়ার করব, 4 কে স্কয়ার করো 16, 16 কে 5 দিয়ে গুণ করো। 5 দিয়ে গুণ না? জি ম্যাম। 4 স্কয়ার করে 5 দিয়ে গুণ করব, সো আমরা এটি পাবো। তাহলে এফ ডি স্কয়ার পাবো। এখন সামেশন অফ এফ ডি স্কয়ার, সামেশন অফ এফ আর ডি গুণ করে সেই কলামকে যোগ করলে সামেশন অফ এফ ডি, আর ডি স্কয়ার করে এফ দিয়ে গুণ করলে যে কলাম পাবো সেটা এফ ডি স্কয়ারের কলাম। এবার এই কলামকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? সামেশন অফ এফ ডি স্কয়ার। তোমরা যোগ করতে থাকো, সবগুলোই কিন্তু পজিটিভ। আমার সামেশন নোটেশনটা কোথায়? সামেশন অফ এফ ডি স্কয়ার। এবার যোগ করো, চাল বলো। দেখতে পাচ্ছ কত কত যোগ করবে? 36 প্লাস 48 প্লাস 24 প্লাস 20 প্লাস 64 প্লাস 72 প্লাস 80। করেছো যোগ? বিশের সাইড হাতে 10 345 আসছে। 45। আচ্ছা, লিখলাম 3 4 5। এখন আমাদের n হলো 125, সামেশন অফ fd হলো 36, আর সামেশন অফ fd হলো 345। আমরা এনে এখানে মানটা বসিয়ে দেব। এই মানটা কত পেয়েছিলাম? এই মানটা সামেশন অফ fd স্কয়ার পেয়েছি 345। n এর মান হলো 125 সামেশন অফ fd কত পেয়েছিলাম? 36 n এর মান হলো 125। ক্যালকুলেশন কিভাবে? 36 কে 125 দিয়ে ভাগ করবে, করে সেই সংখ্যাটাকে স্কয়ার করবে। রেজাল্টকে মাইনাস করবে, কার থেকে মাইনাস করবে? 345
125 দিয়ে ভাগ করে রেজাল্ট আসবে, তার থেকে মাইনাস করবে। এই দুটোকে মাইনাস করার পরে যে মানটা আসবে তাকে কি করবে? রুট করবে। তাকে কি করবে? রুট করব। শেষ হলে যে আনসারটা পাবে তাকে 10 দিয়ে গুণ করবে। দিস 10 এটা কিন্তু রুটের আন্ডারে না, এটা কিন্তু রুটের বাইরে। সো এটা জি ম্যাম। পরে গুণ করবে। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। এবার যদি তোমাকে কোশ্চেনে বলে, এখানে তবু আমি দেখিয়ে দিচ্ছি, যদি কোশ্চেনে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ক্যালকুলেট করো, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কে লেখা হয় সিভি এর মাধ্যমে। সিভি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইকুয়াল টু, লিখে রাখো, coefficient of variation, আচ্ছা এবার এটা ইকুয়াল টু হলো সিগমা, উপরে সিগমা থাকবে আর নিচে হলো এক্স বার। আমরা ক্যালকুলেট করেছিলাম। জি ম্যাম, বের জি ম্যাম। করছি শাস্তি। তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের জন্য আমার নতুন কিছু ক্যালকুলেট করতে হবে না, আমাকে এক্স বার দিয়ে ভাগ করব। তার মানে হলো আমরা আসলে সিগমা এর পার্সেন্টেজ বের করছি। কার সাপেক্ষে পার্সেন্টেজ? এক্স বারের সাপেক্ষে পার্সেন্টেজ। এক্স বারের সাপেক্ষে সিগমা এর যে পার্সেন্টেজ বের করা হয় সেটাই হচ্ছে, এই জন্য 100 দিয়ে ইনটু করতে হয়। ঠিক আছে, এটার যে আনসার আসবে সেই আনসারটাকে আমরা, যে আনসার আসবে সেটা তো বসাবে, সেই আনসারটাকে আমরা পার্সেন্ট হিসেবে লিখবো, এত পার্সেন্ট। সো সিগমাকে এক্স বারের সাপেক্ষে পার্সেন্টেজে কনভার্ট করাটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ভেরিয়েশন। আচ্ছা, এখন যদি ভেরিয়েশন বলে, অনলি ভেরিয়েশন, যদি অনলি ভেরিয়েশন বলে তাহলে যেটা করতে হবে জিনিসই, কিন্তু এখানে একটু চেঞ্জ, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন একটা, আর শুধু ভেরিয়েশন হলো সিগমা স্কয়ার। শুধু ভেরিয়েশন হলে কি ক্যালকুলেট করতে হবে? সিগমা স্কয়ার। সিগমা স্কয়ার। তার মানে সিগমার যে মানটা পাবে তাকে স্কয়ার করে দিলে সিগমা স্কয়ার হয়ে যাবে। এই এ পর্যন্ত আমার মনে হয় যে আমরা ক্যালকুলেশন বেসড যা যা কনসেপ্ট ছিল সেগুলো আমরা করে ফেলেছি। এবার আমি তোমাদেরকে বলি, এখানে নেক্সট যে কোশ্চেনটা আছে 3 নম্বরে, সেখানে বলেছে মোড বের করবে, Q1 বের করবে। Q1 শুধু না, Q1 2 3 4 4 আছে, Q4 আছে? জি ম্যাম। Q4 কি আছে? আমি যে বললাম Q1 Q2 Q3 Q4 সব বের করবে, 4 বলে কিছু আছে? না জি না ম্যাম। ম্যাম। তাহলে আমরা বের করতে পারবো মোড অথবা Q1 or Q2 or Q3 or মিডিয়ান, or কয়টা বের করতে পারবো? 9টা ডি 9টা, বের করতে পারবো, 99টা পি। 99টা। এই সব কিছুই আমরা গ্রাফ থেকে বের করব। তারপরে তোমাকে বলেছে ভেরিফাই ইউর, কোথা থেকে ভেরিফাই করবে? ভেরিফাই করা মানে কি? দেখানো যে এখানে যা ছিল ওখানেও তা পেয়েছি। তার মানে হলো তুমি গ্রাফ থেকে যে রেজাল্ট পাবে ক্যালকুলেশন থেকে সেম রেজাল্ট পাচ্ছ কিনা সেটা তুমি ভেরিফাই করে দেখাবে। যদি 19-20 দশমিকের পরে একটু চেঞ্জ পাও তাহলে তুমি বলবে যে আমার গ্রাফে বা মানে অ্যাকুরেসির অভাবে কোনো কারণে পেন্সিলটা হয়তো বা ততটা শার্প ছিল না, বা অন্য যে কোনো কারণে গ্রাফের অ্যাকুরেসির আমার কিছুটা ভেরিয়েশন হয়েছে, কিন্তু দুটো রেজাল্টই সেম হওয়ার কথা। ঠিক আছে, সো আমরা এখন দেখব গ্রাফ থেকে কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমি আপনাদেরকে এখানে বলবো যে মোড ক্যালকুলেশনের জন্য এক ধরনের গ্রাফ প্রয়োজন। মোড ক্যালকুলেশনের জন্য, মোড ক্যালকুলেশনের জন্য ধরনের গ্রাফ প্রয়োজন, আর বাকি যত ক্যালকুলেশন আছে সবার জন্য ভিন্ন ধরনের গ্রাফ প্রয়োজন।
এদের সবার জন্য একটা গ্রাফ আর এই মোডের জন্য একটা গ্রাফ প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে মোডটা দেখে নিই। এখানে দেখো আমি একটা হিস্টোগ্রাম ড্র করেছি। এই যে হিস্টোগ্রামটা আমি ড্র করেছি, এই হিস্টোগ্রামটা আমি ড্র করেছিলাম কিন্তু আমাদের ক্লাস ইন্টারভেল এখানে ছিল 30 থেকে 40, 40 থেকে 50, মানে অবজারভেশন গুলো তো প্রত্যেকে ইকুয়াল না? জি প্রত্যেক অবজারভেশন 30 থেকে 40, 40 থেকে 50। তো তুমি যখন এরকম বার ফিগারে ড্র করবা, এই বারগুলো ড্র করার সময় তোমাকে যে 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, 70 to 80, 80 to 90 প্রত্যেকটা লেংথ সমান করে দেখাতে হবে। তোমরা অবশ্যই স্কেল ইউজ করবে, এবং পেন্সিল ইউজ করবে। কেউ যদি পেন দিয়ে কোনো ফিগার ড্র করো, আমি কিন্তু সেটা বুঝতেই পারবো, সেটা তোমরা করবে না, অবশ্যই স্কেল ইউজ করবে, সেটা অ্যাকসেপ্টেড না। এখানে তোমরা ইকুয়াল লেংথ দেখাবে, তাহলে ইকুয়াল লেংথে কতগুলো বার ড্র করবে। বারগুলোর হরাইজন্টাল লেংথ প্রত্যেকের সমান হবে, সে এক্স এক্সিসের উপরে থাকবে। তার মানে এক্স এক্সিসের উপরে এই যে 30 থেকে 40, 40 থেকে 50 এগুলো আছে, এগুলো কি ওয়েট অথবা প্রফিট বললে প্রফিট। তার মানে অবজারভেশন কোথায় থাকবে, এক্স এক্সিসে না ওয়াই এক্সিসে? এক্স এক্সিসে। এক্স এক্সিসে। আরেকটা কোশ্চেন আবার করি, মিন, মিডিয়ান, মোড, কোয়ার্টার, ডেসিমাল, সেন্টাস এগুলো কি আমরা অবজারভেশনের বের করি নাকি নাম্বার অফ অবজারভেশনের বের করি? এভারেজ কার বের করা হয়, অবজারভেশনের না নাম্বার অফ অবজারভেশনের? নাম্বার অফ অবজারভেশন। আবারও ভুল করলে। আচ্ছা, আমি যখন বলি যে এভারেজে তোমরা এত পেয়েছো, আমি কি তোমাদের স্টুডেন্টদের সংখ্যাকে এভারেজ ম্যাম করি নাকি মার্কসকে এভারেজ করি? স্টুডেন্টের সংখ্যা এভারেজ হয় না মার্কসকে এভারেজ করা হয়? মার্কসকে। মার্কসকে। তার মানে আমি যে মিন, মিডিয়ান, মোড, কোয়ার্টাইল, ডেসিমাল, পার্সেন্টাইল এগুলো বের করি অবজারভেশনের। সেই অবজারভেশন গুলো আমি এক্স এক্সিসে দেখাবো না ওয়াই এক্সিসে দেখাবো? এক্স এক্সিসে দেখাবো, এক্স এক্সিসের উপরে সেগুলোকে প্লট করব। অবজারভেশন কোথায় প্লট করব? অবজারভেশন কোথায় প্লট করব, এক্স এক্সিসে না ওয়াই এক্স এক্সিসে ম্যাম। এক্স এক্সিসে? তাহলে আমাকে একটা সিম্পল আনসার করো, আমি যদি এই ফিগার থেকে মিন, মিডিয়ান, মোড যাই ক্যালকুলেট করি না কেন, সেটা কি এক্স এক্সিসের উপরে পাবো নাকি উপরের দিকে পাবো, হাইটের দিকে পাবো? এক্স এক্সিস বরাবর না হাইটে? হাইটে ম্যাম। এক্স এক্সিসের উপরে যদি অবজারভেশন থাকে তাহলে উপরে তুমি কোত্থেকে পাবে? এভারেজ তো অবজারভেশনেরই বের করছো, তাই না? জি ম্যাম। তার মানে তুমি আনসারটা পাবে কোথায়, এক্স এক্সিসের এক্স উপরে। এক্সিস। লিখে রাখো, অবজারভেশন প্লট করতে হবে এক্স এক্সিস বরাবর, এবং মিন, মিডিয়ান, মোড, কোয়ার্টাইল, ডেসিমাল, পার্সেন্টাইল সবগুলো আনসার আমরা এক্স এক্সিস বরাবরই পাবো। ঠিক আছে? হিস্টোগ্রাম ড্রয়িং এর ক্ষেত্রে আমি বলেছি ইকুয়াল ক্লাস ইন্টারভেল নিয়ে তোমরা এটা ড্র করবে। এবার আমি আসি ফ্রিকোয়েন্সি কে কি করবে। হিস্টোগ্রামের ক্ষেত্রে কি দরকার, ক্লাস ইন্টারভেল। আরেকটা কথা, হিস্টোগ্রাম ড্র করতে হলে কিন্তু তোমাকে ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দরকার। হিস্টোগ্রাম জন্য কি দরকার, ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি। আর ক্লাস ইন্টারভেল গুলো আমি এক্স এক্সিস বরাবর দিলাম। আর এই যে ফ্রিকোয়েন্সি আছে 0 থেকে, এটা তো 0 থেকে 10 এরটা আমরা করেছি। আমি তো এখানে যে ফিগারটা ড্র করেছি, এখন আমি আর ড্র করে দেখাতে গেলে অনেক টাইম লাগবে, সেটা দেখাচ্ছি না। এখানে দেখো 30 থেকে 40 এর মধ্যে ফ্রিকোয়েন্সি আছে কত, 18। 40 থেকে 50 এর মধ্যে ফ্রিকোয়েন্সি আছে কত, 50 টু 60 এর মধ্যে ফ্রিকোয়েন্সি আছে কত, 45। সো আমি হাইটের দিকে কিন্তু এই ভ্যালুগুলো দেখাবো, 18, 37, 45, 27 ফিট। আমার এখানে সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সি, 45। সর্বোচ্চ কত, 45। আচ্ছা, আমি যখন উপরের দিকে ছক টানবো, হাইটের দিকে যখন আমি ছক, সেই ছক টানার ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে এক্স
এক্সিসটা যেরকম লম্বা ওয়াইটা যেন তার কাছাকাছি লম্বা হয়। আমাদের এখানে একটু বেশি খাটো হয়েছে, আবার ওয়াইটা অনেক বেশি লম্বা হবে তেমনটাও না। আমরা এখানে কিন্তু এক্সের যে আমরা স্কেলিংটা করে 30 যেখানে শুরু করেছি ওয়াই এর ক্ষেত্রে সেখানে 0 শুরু করেছি। তার মানে এক্স এর স্কেল আর ওয়াই এর স্কেল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মানে কারোর সাথে কোনো সম্পর্ক নেই। এক্স এর স্কেল আলাদা, ওয়াই এর স্কেল আলাদা। এখন ওয়াই তে তোমার সর্বোচ্চ দরকার 45, তুমি সেই অনুযায়ী ছকটা টানবে, তো এ পর্যন্ত দিবে, ফিগারটা এখানে আনবে, এই হাইটে আনবে। আমি এখানে একটু তোমাদেরকে দেখাতে চাই যে ধরো তুমি এক্স এক্সিস ড্র করলে, এটা হলো তোমার এক্স এক্সিস, তারপর যদি তুমি ওয়াই এক্সিস দেখাও এভাবে করে কিন্তু কাছে হাইটে তোমাকে ওয়াই এক্সিস দেখাতে হবে। এই দুটো হাইট কে একদম ইকুয়াল হওয়া জরুরি না, কিন্তু তাদের রেশিওটা 1 এর কাছাকাছি হওয়া জরুরি। এই আমি মোটামুটি করে কাছাকাছি রেশিও নিলাম। এখন যখন আমি একটা ড্র করব, একটা বার, এখানকার ফিগার থেকে আমি সেভাবে করে পাবো না, তারপরে আমি আরেকটা বার ধরো এখান থেকে, পরের হাইটটা কত, আমি কি ইকুয়াল লেংথ নিয়েছি ডান দিকে এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়াল লেংথ নিয়েছি? এই এই উইডথটা আর এই উইডথটা সেম কি? জি ম্যাম। একটু মোটা। এই আমি তো স্কেল ইউজ করছি না, আমি চোখের আন্দাজ করে হাইটটা নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের অবজারভেশন গুলো তোমরা একটু লিখো, লিখলে আমাকে বলতে সুবিধা হবে। এখানে ফ্রিকোয়েন্সি হলো 18, তারপরে লিখো 37, তারপর 45, তারপর 27, তারপরে 58, এগুলো লিখো। 27 ম্যাম লিখা হইছে। লেখা হয়েছে? আচ্ছা, প্রথমটা হলো 18। এখন আমি কিন্তু আন্দাজ করে ফিগার ড্র করব, আমি সেভাবে করে আমি বলেছি 45 পর্যন্ত এই হাইটে আসতে হবে। তো এদিকে যদি আমি 10 করে নেই, আমার কিন্তু এটাকে চড়া রাখলে চলবে না। 18 এর পরে আমি কাছাকাছি করে দেখালাম, এখন আমি এটাকে এটার সাথে মিলিয়ে দিতে হবে। এই এভাবে করে যখন তোমরা বারগুলো ড্র করবে, একটার থেকে কিন্তু আরেকটা উঠবে। এটা ধরো আমি 37 দিলাম, আমি ধরো এখান থেকে আরেকটা, সেটাকে যখন আমি নিব তখন সেটাকে কত দিব, 45, 5 সর্বোচ্চ হাইট যেটা আছে আমার সেই হাইটে আমি দিলাম, এটা ধরো 45 দিলাম। এটা কত আছে একটু বলো আশরাফ? 27 27 আছে। আচ্ছা ধরো 36, 18 ধরে লাগাইছি সবই নেই নেই। এরকম একটা হাইট আমি পেলাম। নেক্সট, তারপরটা বলো, হাইট বলো, হাইট বলো, ফ্রিকোয়েন্সি বলো আশরাফ। আশরাফ আমাকে শুনতে পাচ্ছ? 15 ম্যাম। 15। আচ্ছা, 27 এর পরেরটা যদি 15 হয়, নিঃসন্দেহে 18 এর নিচে সেটা হবে। আমার যে লেংথ গুলো আছে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটু ইয়ে হয়ে গিয়েছে। ম্যাম এগুলা কি সবগুলার মানে এই যে ফাঁকা জায়গাগুলো সেম হইতে হবে? ফাঁকা জায়গাগুলো সেম, ইকুয়াল উইডথ হতে হবে, আমি আগেই বলেছি উইডথটা ইকুয়াল হতে হবে, এটাই হিস্টোগ্রামের বৈশিষ্ট্য। ম্যাম এইটা মিলাইতে গেলে তো ম্যাম টাইম শেষ হয়ে যাবে। টাইম কেন শেষ হবে? তোমাকে তো প্র্যাকটিস থাকতে হবে, তুমি তো স্কেল ইউজ করছো, আমার মতো তো ফিগার ড্র করছো না। তুমি এই এক্স এক্সিস বরাবর স্কেল বসাবে, তুমি 5 সেন্টিমিটার করে দাগ টেনে যাবে, উপরে লম্বা লম্বা করে টান দিয়ে দিবে, ডান। আবার তুমি ওয়াই এক্সিস বরাবর আগে স্কেলিং করে নিবে, তারপরে এটা হলো ধরো এখানে তুমি 15 করে করবে বা 10 করে করবে, তোমার আগে থেকে প্ল্যানিং থাকতে হবে যে আমার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যদি 50 থাকে আমি 10 10 করে 5টা দিয়ে দিব। সো 18 কোথায় যাবে,
কাছাকাছি স্কেলটা বসাবে, স্কেল বসিয়ে যে যে ইনফরমেশন গুলো আছে এটার উপরে স্কেল বসাবে, বসিয়ে তোমার যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সবগুলো বরাবর দাগ দিবে, দাগ দিয়ে দেন এদিক থেকে টান দিবে, এদিক থেকে টান দিবে, দুই দিকে আগে দাগ কেটে নিবে, এদিকেও দাগ কেটে নিবে, এদিকেও দাগ কেটে নিবে। এইদিকে হলো ইকুয়াল করতে হবে, আর এদিকে হলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী হাইট লিখতে হবে, বুঝেছে? এদিকে কি এক্স অ্যাক্সিস বরাবর হলো ইকুয়াল। ইকুয়াল, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী। তো ফ্রিকোয়েন্সি লাস্ট যেটা মনে হয় এইটা আছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি এটা তো আবার অন্যরকম হয়ে গেল, এটা হলো 8। এখন তুমি এই ফিগারটা পেলে, এই ফিগারের নাম হলো কি? হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম গ্রাফ। এক্স অ্যাক্সিস বরাবর তুমি অবজারভেশন দিয়েছো, সো তুমি এখানে অ্যারো দিয়ে অবশ্যই লিখে দিবে। একে তো তুমি লেভেলিং করবে কত থেকে কত, 30 থেকে 40, যেমন করে আমি লেভেলিং করেছি সেভাবে। তারপরে তুমি নিচে দিয়ে লিখবে, এখানে নিচে কি লিখবে দিয়ে বলবে এই বরাবর আমি অবজারভেশন দেখিয়েছি। যদি তোমার ওয়েট লেখা থাকে তো তুমি ওয়েট লিখবে, যদি তোমার হাইট লেখা থাকে তুমি হাইট লিখবে, লেখা থাকলে প্রফিট লিখবে, ইনকাম লেখা থাকলে ইনকাম, স্যালারি থাকলে স্যালারি, যা কোশ্চেন থাকে অ্যারো দিয়ে সেটা লিখবে। তার মানে তুমি মিন করবে যে এক্স অ্যাক্সিস বরাবর এই ইনফরমেশন আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি এখন ইনফরমেশন গুলো দিচ্ছ। কি দিচ্ছ ওয়াই অ্যাক্সিস বরাবর? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? যদি নাম্বার অফ স্টুডেন্ট হয় তুমি লিখবে স্টুডেন্ট, নাম্বার অফ ওয়ার্কার হলে নাম্বার অফ ওয়ার্কার, সেভাবে করে স্পেসিফাই করে বলবে, ঠিক আছে? নাম্বার অফ পিপল হলে নাম্বার অফ পিপল, যার উপর অবজার্ভ করবে সেটা। আর উপরে হেডলাইনে লিখবে হিস্টোগ্রাম, অথবা এখানে যে অ্যারো দিয়ে লিখবে তার নিচে লিখবে ফিগার দিয়ে লিখবে হিস্টোগ্রাম, তার মানে তুমি হিস্টোগ্রাম ড্র করেছো। এখন হলো মোড ক্যালকুলেট করব, মোড ক্যালকুলেশন করতে হয় হিস্টোগ্রাম থেকে। মোড ক্যালকুলেশন কোথায় করতে হয়? হিস্টোগ্রাম থেকে। হিস্টোগ্রাম থেকে। আচ্ছা, এই ফিগারটাকে একটু ফিক্স করে ফেলি, না হলে নড়াচড়া করলে অসুবিধায় পড়বো। এটা হয়ে গেল। এখন আমি দেখি হিস্টোগ্রাম থেকে মোড কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমি এখন একটা লাইন নিব, তোমরা একটু খেয়াল করবে যে আমি লাইনটা কোথা থেকে কোথায় নিচ্ছি। আমি সর্বোচ্চ যে বারটা আছে, সর্বোচ্চ বার কিভাবে তৈরি হবে? সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি দিয়ে, আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 45, সেই বারের গা ঘেঁষে দুটো বার আছে, বামে একটা ডানে একটা। সেই বারের গা ঘেঁষে কয়টা বার আছে? দুটো, দুটা। ডানে একটা। বামে যে সে পয়েন্টটা খেয়াল করবে, সে পয়েন্ট থেকে অপোজিটের দিকে লাইনটা মিলাবে। সো আমি এখান থেকে শুরু করি, এই লাইনটা একদম স্ট্রেটলি মেলা খুব জরুরি, না হলে তোমার মোডের মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রিমেম্বার দিস। আমি এই দুটোকে জয়েন করলাম। এবার আমি কোন দুটোকে জয়েন করব? ঠিক ডান পাশে যে পয়েন্টে লেগে আছে তার থেকে একটা পয়েন্ট আমি এভাবে করে জয়েন করব। দুটো লাইন, এই যে আমার এই লাইনটা দেখতে পেয়েছো, যখন আমি কার্সারটা তুলি তখন দেখো এখানে একটু দিকে গিয়েছে, আমি আরেকটু এদিকে আসার চেষ্টা করি। হ্যাঁ, এখন কিন্তু কর্নার বরাবর মিলেছে। তো এখন একটা পয়েন্টে তারা কাট করেছে, একটা পয়েন্টে মিল। জি ম্যাম। ভুল করে বলে যে এই পয়েন্টটাকে বলে এটা হলো মোড, আসলে কিন্তু এত উপরে তো মোড থাকার কথা না। মোড কোথায় ম্যাম থাকে? নিচে যেটা, ম্যাম নিচে যেখানে মিলে। এর উপরে সমস্ত আনসার গুলো, কারণ এক্স এক্সিসে অবজারভেশন আছে। সো তুমি এই জয়েন্ট পয়েন্টটাকে ট্রেস করো, করে সেই বরাবর একেবারে একটা ভার্টিক্যাল লাইন টান দাও। এবার লাইন যে পয়েন্টে পড়েছে সেটা হচ্ছে মোড। তো আমি এখানে লাইনটা দেখাই, লাইনটা ধরো পড়ে। ম্যাম এই লাইনটা একটু বুঝেন ম্যাম, এই যে মাঝের থেকে যে টানলাম, মাঝেরটা যেখানে তোমার দুটো লাইন ক্রস হয়েছে, যে একটা বিন্দু তৈরি হয় নাকি ম্যাম, ওই সেখান থেকে বরাবর নিচের দিকে নেমে যাবে। দুজনই যে বিন্দুতে কাট করেছে সেই বিন্দু বরাবর নিচের দিকে নামবে, ঠিক আছে? জি। এবার বলো আনসার কোথায় পেলে? ম্যাম হয় 50
এই যে দেখো 50 থেকে 50 60 এই ঘরের মধ্যে 55 নিচে 55 নিচে পেয়েছো না? জি ম্যাম। জি ম্যাম। তার মানে আমি আন্দাজ করে ড্র করেছি, তারপরেও আমরা আমার টাই কাছাকাছি হয়েছে। তো তোমরা স্কেল দিয়ে ইউজ করে যদি ফিগার ঠিকঠাক মতো না হয় তাহলে তো আর আমি একসেপ্ট করতে পারি না। সেজন্য একটু কাছাকাছি করার চেষ্টা করবে, স্কেল প্রপারলি ইউজ করার চেষ্টা করবে। এখানে যদি তোমরা দেখো মোডের যে অ্যানসারটা আছে এই অঙ্কটার ক্ষেত্রে, মোডের যে অ্যানসারটা আছে সেই অ্যানসারটা হলো এই, দেখতে পাচ্ছো কত সেটা? জি ম্যাম। 54.44। সো আমার মনে হয় আমার ফিগারটা অনেকটা ক্লোজ অ্যানসার দিয়েছে নাকি? জি ম্যাম। তো মোড ক্যালকুলেশন হয়ে গেল, আমি ক্যালকুলেট করতে হবে হিস্টোগ্রাম থেকে। আশিক, কোনো কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, এবার আসি আরেকটা ফিগারে, আর তো কথা বলা যাচ্ছে না। এখানে দেখো আমি একটা অজীব ড্র করেছি, ঠিক আছে? আগের মতো করে আমি কিন্তু কি করব, এই যে ইকুয়াল লেন্থে ক্লাস ইন্টারভ্যাল নিব। এবার বলি অজীব ড্র করার সময় এখানে হিস্টোগ্রামের সময় এদিকে কি দিয়েছিলে? হিস্টোগ্রামের সময় এই বরাবর কি লিখেছিলে? ম্যাম এক্স অ্যাক্সিস বরাবর লেখছো যে অবজারভেশন গুলা ওয়েট, হাইট, ইনকাম, স্যালারি। হাইট বরাবর লিখেছো ফ্রিকোয়েন্সি। এখন কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর অবজারভেশনই থাকবে, ওয়াই বরাবর কিন্তু এফ না থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে। ওয়াই বরাবর কি হবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে যে সিএফটা আছে সেটা হচ্ছে এই 18, 55, 100, 127, 145, 150। ঠিক আছে? জি ম্যাম। এই ফিগারে যদি এগুলো হয় সিএফ, তাহলে দেখো, আচ্ছা তোমরা সিএফ গুলো একটু লিখো, আমাকে না বললে আমার। ম্যাম লিখছি ম্যাম, লিখছি 18, 55, 100, 127, লিখছি ম্যাম। জি 150। আচ্ছা, আমাদের সর্বোচ্চ সিএফ কত? ম্যাম 150। আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ছিল 45, আমরা সেজন্য 50 পর্যন্ত নিয়েছি। আমি আবারও বলেছি, আমি এই প্রথমবারের মতো এটা আমি ড্র করেছি হচ্ছে এক্সেলে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই করোনাকালীন সময়েই এই কাজটা মানে নিজে থেকে ট্রাই করেছি, ফলে আমার ফিগারটা এখনো খুব শেপে হয় নাই। আমি বলবো যে এটা কিন্তু এটা এখন ফিগারটা জয়েন্ট আছে সেজন্য উঠানো যাচ্ছে না, হাইটটা আরেকটু উঠবে। তোমরা যখন ফিগারটা ড্র করবে তখন হাইটটা। আর এখানে যেটা হয়েছে সেটা হলো আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 150। সো একই নিচের দিকে কিন্তু একই থাকবে, আর উপরের দিকে কিন্তু আগে ছিল 50 পর্যন্ত, এখন হচ্ছে 150 পর্যন্ত হাইট। তার মানে কি তুমি ওয়াই এক্সিস কে কি 3 গুণ বাড়িয়ে দিবে? নো, আগে যে সাইজে ছিল এখনো সেই সাইজে থাকবে, শুধু আগে যেখানে ছিল 15 সেখানে তো বসিয়ে দিয়েছো কত, বা আগে যেখানে 10 লিখেছো এখন তুমি সেখানে 30 লিখেছো। বোঝা গেছে কথাটা? জি ম্যাম। এই তো এটা তো করার পরে এখন আমরা এই গ্রাফটা কোথা থেকে পেলাম এটা আমি একটু অ্যানোটেশনের মাধ্যমে দেখিয়ে দিই। প্রথমত লেস দেন 40 তে আমরা কত পেয়েছিলাম? 18। এই 18 হাইটটা আমি কিন্তু 40 বরাবর। সিএফ এর মানটা বলো, প্রথমটা 18। জি ম্যাম। প্রথম 18টা কিন্তু আমি 40 বরাবর বসাবো, কারণ ওখানে বলেছে 40 এর লেস, তো এটা 40 বরাবর বসবে। তারপরেরটা হলো 50 বরাবর। 50 বরাবর কত? 55 বসিয়েছি। 50 বরাবর কত বসিয়েছি? 55। 55 এখানে বসিয়েছি। তারপর 60 বরাবর কত বসাবো? 60 বরাবর 100। 100 জি ম্যাম। বসাবো 60 বরাবর। এরপর আমি কত বসাবো? 127। 127 এটা বরাবর 70 বরাবর। 80 বরাবর বসাবো 142। 142 42। এখানে। আর 90 বরাবর 150। 150। বসানোর পরে এই পয়েন্টগুলোকে আমি জয়েন করব একেবারে একটা কার্ভের মাধ্যমে। কার্ভ শেপটা যেন স্মুথ হয়, আমি এখানে এভাবে ড্র করতে গেলে ততটা স্মুথ হবে না,
তো এরকম তোমরা পেন্সিল যখন ইউজ করবে এরকম একটা স্মুথ ফিগার তৈরি করবে, ঠিক আছে? এই স্মুথ ফিগার পাওয়ার পরে এখন তুমি কি কাজ করবে? এখন তোমার কাজটা হলো, ধরো তোমাকে কোশ্চেনে বলেছে মিডিয়ান বের করো, n/2 এর মান বের করবে। কত ছিল সেটা? 60। আমাদের আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে বলো, এই অঙ্কে n এর মান কত? যে n বাই আশরাফ, ম্যাম হচ্ছে যে যে প্রবলেমটার জন্য ফিগার আছে সেখানকার n এর মানটা কি দেখেছো? nটা আছে তোমার কাছে, ফ্রিকোয়েন্সি আছে তো? সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আমরা কত পেয়েছি? সিএফ, সর্বোচ্চ সিএফ টা কত পেয়েছি? 150 না? সিএফ টা কত পেয়েছি? 150 তো? ম্যাম সিএফ এর লাস্ট মানটা আর এন এর মানটা কি ইকুয়াল না? জি ম্যাম ইকুয়াল তার মানে 150 আমি বুঝে গেলাম। সো 150 এর অর্ধেক কত? 75 75। তাহলে আমি 75 বরাবর একটা লাইন টানবো। কোন বরাবর লাইন টানবো? 75 বরাবর। 75 বরাবর। এখানে দেখো তো 75 কোথায় আছে? 60 আর 90, তার মাঝখানের ঘরটা, এটা হলো 70 80, হ্যাঁ দুই ঘর পরে 70, এখানে 70 এখানে 80, তার মানে মাঝখানের ঘর হলো 75। 75 কি বোঝা যাচ্ছে? ম্যাম আমি একটু বড় করে দেখাই। এখানে যে সাবস্কেলিং গুলো আছে, সাবস্কেলিং এর যে ছোট ছোট ঘরগুলো আছে, প্রতি দুই ঘরে 10 করে। যদি দুই ঘরে 10 হয়, 1 2 এটা হলো 70, 1 2 এটা হলো 80। তো 70 আর 80 এর মাঝে তো 75, ঠিক আছে? এখন আমি 75 বরাবর মানে n/2 বরাবর একেবারে একটা হরাইজন্টাল লাইন, আমার ফিগারে যে লাইনটা আছে সেটা কিন্তু ঠিকঠাক মতো নেই, হরাইজন্টাল লাইন আমি ড্র করলাম। যেখানে গিয়ে ফিগারের কাট করেছে ঠিক সেখান থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। এই ভার্টিক্যাল লাইনটা একেবারে বরাবর ভার্টিক্যাল হবে, 90 তে এসে এক্স এক্সিস কে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটাই কি, সে পয়েন্টটা কার মান? বের করছি মানে কার মান? n/2 হচ্ছে যে মিন মিডিয়ানের মান। বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাম এইটা একটু আবার বুঝানি যে মিডিয়ানের মানটা যে বের করলাম n/2 75 থেকে আচ্ছা, তোমার যে অঙ্কটা আছে সেই অঙ্কে n এর ভ্যালুটা কত আছে? ম্যাম 150 n হলো 150। যখন মিডিয়ান ক্যালকুলেট করবে ফিগারের ক্ষেত্রে, মিডিয়ান, তখন তুমি ক্যালকুলেট করবে n/2 কে। মিডিয়ান যখন হবে তখন তুমি n/2 এটাকে ক্যালকুলেট করবে। যখন তোমার ধরো বলা হবে Q1, এখানে তো Q1 এই ইকুয়েশন মোডে লেখা যাবে না, Q1 যখন বলা হবে তখন তুমি n/4 কে ক্যালকুলেট করবে। Q3 বললে কাকে? Q3 বললে 3 into n/4 3n/4 কে। P বললে 80n/100 কে। 100 এই মানগুলো তুমি ক্যালকুলেট করবে। এখন আমরা এখানে যে n/2 এর মানটা পেলাম, সেই n/2 এর মানটা কত পেয়েছি? 75 75 পেয়েছি। এখন আমি তোমাকে বললাম যে এই 75 মানটা আমরা y এক্সিস এর মধ্যে 75 CF এই আমরা খুঁজেছিলাম, তাই না? এখানেও তো CF আছে, তো এখানে কোথায় আছে সেটা দেখো। আমি যে ফিগারটা ড্র করেছি সেই ফিগারে প্রতি দুই ঘর বরাবর যে সাব স্কেলিং আছে সেখানে দুই ঘর বরাবর আমি, এই যে দেখো এখানে এটা যদি 60 হয়, এটা 65, এটা হলো 70, প্রতি দুই ঘর বরাবর কিন্তু আমি 10 করে চেঞ্জ করেছি। তাহলে এটা যদি 70 হয়, এখানে 75 না? জি ম্যাম বোঝা গেছে? সো আমি এই 75 মানে যেখানে n/2 আছে সেখানে একদমকে এরকম টানবো। এই লাইনটা ফিগারের গিয়ে একটা পয়েন্টে কাট করবে, সেই পয়েন্ট থেকে আমি একেবারে ভার্টিক্যালি নিচের দিকে নেমে যাব,
এই কাটিং, এই লাইন টানাটা ঠিক হয় নাই। এখানে একেবারে ভার্টিক্যালি নামবো, আমার আরেকটু ডানে যাবে। এই ভার্টিক্যালি নামলে যে পয়েন্টটাতে ভ্যালুটা সেটাই হলো মিডিয়ানের মান, যেহেতু আমি n/2 এর মাধ্যমে ক্যালকুলেশনটা করেছি। জি ম্যাম। এখন যদি আমি n/4 করি তাহলে কত হবে? n/4 কেন হবে? রিজু, তুমি কি এখন বুঝতে পারছো? তুমি আমার সাথে কানেক্টেড? ম্যাম 32.5। রিজু বুঝতে পারছো? আচ্ছা, 32.5। এখন এই সিএফ এর ভেতরে 32.5 ম্যাম 37.5। 7.5, হ্যাঁ হ্যাঁ 37.5। আচ্ছা 37.5 যদি হয়, এই ঘরটা তো হলো 40, এটা 40 ঘর না? তাহলে 37.5টা এখানে কিন্তু 40 কাছাকাছি হবে। আমরা মোটামুটি একটা আইডিয়া করে নিব। আমাদের এই আইডিয়াটা যতটা ঝুঁকিপূর্ণ হবে, আনসারটা ততটাই কি হবে? ভুল হবে, এরর আসবে বেশি। তো আমি 37.5 একটা ভ্যালু এখানে লিখে নিয়েছি, এবং তোমরা যখন লিখবে, আমি এখানে দেখাচ্ছি, তোমরা যখন এই জিনিসটা লিখবে, ফিগার দেখাবে, তখন তুমি এখানে লিখে দিবে যে এটা হলো আমার n/2, এটা হলো আমার n/4। তো n/4 তুমি যেখানে নিয়েছো, এখানে কাট করলে নিচের দিকে নামলো, যে পয়েন্টে মিললো এই ভ্যালুটা কার মান? এই ভ্যালুটা কার মান? n/4 দ্বারা কি ক্যালকুলেশন করেছো? q1। এটা হলো মিডিয়ানের মান, এটা হলো q1 এর মান। এবার আর কোন মানটা দেখতে চাও? রিজু বলো তো একটা মান, তুমি কাকে দেখতে চাও ফিগারে? n/10? n/10 কে কেন দেখবে? তুমি আমাকে বলবে যে আমি কিউ কে দেখতে চাই, বা ডি কে দেখতে চাই, বা পি কে দেখতে চাই। কততম পি কে চাও, কততম ডি কে দেখতে চাও, কততম কিউ কে দেখতে চাও? q3? কিউ তো দেখালামই, তাহলে আর q3 এর কি প্রয়োজন? 3n/4 কে ক্যালকুলেট করো। 37.5 into 3, 37.5 হলো না? কত হলো? 112.5 না? তোমরা জি এই ম্যাম। ঘরে পেলে 100, এই ঘরে পেলে 100, তারপরে এই ঘরে কত পাবে? 110, আর এই ঘরে হলো 120। ঠিক 110 এর দুটো উপরে 112 পাবে। আমার লাইনটা তো একেবারে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে, সো আমি এখানকার ফিগার কি ইউজ করি, আমি এখানে 112.5 নিয়েছি এই জায়গাটাতে। তারপরে আমি নিচের দিকে নেমে গেলাম একেবারে বরাবরে। অবশ্যই ভার্টিক্যাল হতে হবে, দেখতে পাচ্ছ যে কাট করলো এই পয়েন্টটা কি? হ্যাঁ সেম হবে। খুব বেশি যদি ডিফার করে, দশমিকের কিছু একটা ডিফার করতে পারে দশমিকের পরে। এই তো এই মানটা হলো q3 এর মান, ঠিক আছে? তাহলে বাকিগুলো তো তোমরা ক্যালকুলেট করতে পারবে নাকি? d7 হলে আমরা কাকে দেখব? 7n ডিভাইডেড বাই কত? 10। 150 কে 10 ভাগ করলে 15, 15 গুণ 7 করলে কত হয়? 105। সো আমরা 105 এ চলে যাব। 90, 100, 105 একেবারে এই বরাবর। তো আমি এখানে এই বরাবর হলো 105, আমি চলে আসলাম এই বরাবর, চলে আসলাম এখানে। এরপরে নিচের দিকে আবার নামবো বরাবরে। এই এটা হলো আমরা কার মান পেলাম? d7 এর মান। কিন্তু আমি যেভাবে লিখে দিচ্ছি তোমরাও সেভাবে করে এরকম পয়েন্টটা দেখিয়ে মেনশন করবে যে এটা হলো এই মান d7।
ঠিক আছে, তো আমি শেষ করতে পারি এখন? জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি পরীক্ষাটা ভালো দিবে, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। পরীক্ষার দিন আর কোনো এক্সকিউজ শোনা হবে না।